আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026 ব্যাচের জন্য আয়োজন করা বিজ্ঞান বিষয়ক কমপ্লিট কোর্সে। এবং এর আগে আমরা এক ঘন্টা ব্যাপী প্রথম অধ্যায়ের ক্লাসটা দিয়েছি এবং সেই ধারাবাহিকতায় আজকে তার দ্বিতীয় ক্লাস। এবং আজকে যেটা ক্লাসের টপিক সেটা হচ্ছে জীবনের জন্য পানি। এবং এই অধ্যায়ের যত খুঁটিনাটি বিষয় আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে, যার ফলে তোমাদের এই অধ্যায় নিয়ে যত ধরনের যত সমস্যা সব কিছু সমাধান হয়ে যাবে আজকের ভিডিওর পর ইনশাআল্লাহ। তো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, পাশাপাশি বেল আইকনটা অন করে রাখবে এই সকল ভিডিও পাওয়ার জন্য। এবং এছাড়াও আমাদের অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, বিভিন্ন আমাদের গ্রুপ খোলা আছে, আমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং বিভিন্ন চ্যানেল খোলা আছে। প্রত্যেকটা স্থানে আমরা পড়াশোনার বিভিন্ন আপডেট দিয়ে থাকি। একটু এই ভিডিও ডিসক্রিপশনটা চেক করলেই তুমি সব কিছু লিঙ্ক পেয়ে যাবে, তো চাইলেও এই সব জায়গায় যুক্ত হয়ে থাকতে পারো। তো চলো আসলে বেশি কথা না বাড়িয়ে, আমি আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে যে ক্লাসটা এটা শুরু করি। আমরা একদম অধ্যায়ের প্রথমে চলে এসেছি এবং এই যে অধ্যায়টা কত সুন্দর একটা কভার পেজ দেওয়া আছে, দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি। আমরা যেটা ইন্ট্রোতে কথা বলেছি, তো আমরা একদম শুরু করি যে পানির আরেক নাম জীবন। আমরা জানি যে পানির আরেক নাম কিন্তু জীবন বলা হয়ে থাকে। পাশাপাশি কি জীবন ধারণের জন্য নয়, দেশের উন্নয়নের জন্য আমাদের পানির দরকার। অর্থাৎ শুধু যে জীবন ধারণের জন্য না, দেশের উন্নয়নের জন্য আমাদের পানির প্রয়োজনীয়তা রয়েছে। দেশের উন্নয়নের জন্য আমাদের পানির দরকার। নানা উৎস থেকে আমরা পানি পাই, নানা কারণে আমাদের অতি প্রয়োজনীয় পানির পরিমাণ উচ্চ হুমকির মুখে পড়েছে। এই অধ্যায়ে আমরা এই হুমকি সময়ের কথাগুলো পড়বো এবং কেমন করে তার মোকাবেলা করা যায় এই বিষয়ে জানবো। তাহলে আমরা এই অধ্যায় কী পড়তে যাচ্ছি আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলাম। এই অধ্যায় শেষে যা যা শিখবে, এই যে জিনিসগুলো আছে এগুলো তোমরা পড়া শেষে একটু মিলিয়ে নিও। প্রত্যেকটা কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের এইগুলো শেখার সার্থকতা রয়েছে। আর যদি কিছু জিনিস বাদ থাকে, প্রয়োজনীয় ভিডিওটা আরেকটু পিছনে এসে সেটা দেখে নিও। তো আমরা একবারে 2.1 দিয়ে শুরু করি। পানি। পৃথিবীর যত ধরনের তরল পদার্থ আছে, পানি তার সবচেয়ে সহজলভ্য। অর্থাৎ পৃথিবীতে যত তরল আছে, তরল তো তেলও এখন, কিন্তু তেল তো এখন সহজলভ্য না। দেখতেছো না পাম্পে কতটা মানে সিরিয়াল হচ্ছে। তো এইরকম না, আসলে পানির ক্ষেত্রে এই ধরনের কোনো কিছুই নয়। পৃথিবীতে সবথেকে সহজলভ্য জিনিস বলা হয়ে থাকে পানিকে। মানুষের শরীরে শতকরা 65 থেকে 60 থেকে 75 ভাগই হচ্ছে পানি। মাছ, মাংস কিংবা শাকসবজিতে শতকরা 60 থেকে 90 ভাগ পানি থাকে। পৃথিবী পৃষ্ঠের শতকরা 75 ভাগই হচ্ছে পানি। আমাদের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য, তাই পানির আরেক নাম বলা হয়ে থাকে কি? জীবন। তাহলে কিছু গুরুত্বপূর্ণ ধর্ম সম্পর্কে জেনে নেওয়া যাক। পানির ধর্ম কি? পানির সাধারণত দুইটা ধর্ম থাকতে, একটা হচ্ছে গলনাঙ্ক আর একটা হচ্ছে কি স্ফুদাঙ্ক। তো গলনাঙ্ক কি তোমাদের কি মনে আছে? পানির গলনাঙ্ক আর স্ফুদাঙ্ক কত? পানি যখন কঠিন অবস্থায় থাকে তখন সেটিকে আমরা কি বলি? বরফ। অর্থাৎ কঠিন অবস্থার মধ্যে কি? সলিড। একদম কঠিন অবস্থায় যেটাকে আছে, তো এই সলিড অবস্থা যখন থাকে তখন আমরা পানিকে কি বলি? আমরা বরফ বলি। যে তাপমাত্রায় বরফ গলে তাকে সেই তাপমাত্রাকে কি বলা হয়ে থাকে? সেই তাপমাত্রাকে বলা হয়ে থাকে গলনাঙ্ক। তাহলে আজকে যেটা শিখে রাখা হচ্ছে বরফের গলনাঙ্ক কি? যে এই তাপমাত্রায় বরফ গলে তাকে হচ্ছে বরফের গলনাঙ্ক বলে। বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 0 ডিগ্রি থেকেই যখন আসলে তাপমাত্রা একটু বাড়া শুরু করে তখনই আস্তে আস্তে বরফ গলা শুরু করে। অন্যদিকে বায়ুমণ্ডলের চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে স্ফুদাঙ্ক বলা হয়। পানির স্ফুদাঙ্ক হচ্ছে 99.98 ডিগ্রি সেলসিয়াস, যেটা 100 ডিগ্রি সেলসিয়াস খুবই কাছাকাছি। অর্থাৎ এই জন্য পানির স্ফুদাঙ্ক বলা হয়ে থাকে কত জানো? এটাকে বলা হয়ে থাকে 100। তাই পানির স্ফুদাঙ্ককে আমরা কি 100 ডিগ্রি সেলসিয়াস বলে থাকি। বিশুদ্ধ পানি কি? স্বাধীন, গন্ধহীন এবং বর্ণহীন। আমরা এর আগের অধ্যায় যখন পড়েছি তখন কিন্তু এগুলো আমরা দেখেছি। তোমরা কি জানো পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে। অর্থাৎ পানি যে তার ঘনত্ব, এটা কিসের উপর নির্ভর করে? তাপমাত্রা। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি, আর সেটি হচ্ছে 1 গ্রাম বাই সিসি অথবা 1000 কেজি বাই মিটার কিউব। অর্থাৎ 1 সিসি পানির পরিমাণ হচ্ছে কিউব সেন্টিমিটার। সিসি মিনস 1 গ্রাম বা 1 কিউবিক মিটার পানির ভর হলো 1000 কেজি। যদি একটু কমপ্লেক্স করে বোঝাই দিই যে 1 সিসি পানির ভর হলো 1 গ্রাম বা 1 কিউবিক, অর্থাৎ 1 কিউবিক মিটার পানির ভর হচ্ছে 1000 কেজি। তাহলে আমরা দুইটা একক পেলাম যে 1 সিসি সমান 1 গ্রাম এবং 1 কিউবিক মিটার সমান 1000 কেজি। বিদ্যুৎ ও তড়িৎ পরিবাহিতা এটা হচ্ছে বিশুদ্ধ পানিতে বিদ্যুৎ তড়িৎ পরিবহন করা হয়। এবার তবে এতে লবণ কিংবা অ্যাসিডের মতো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকলে তড়িৎ পরিবাহিত। অর্থাৎ কি? যে বিশুদ্ধ পানি যেটা থাকবে এই বিষয়তে যদি পরিবাহিত হয় না, কারণ কি? এটা লবণ বা অ্যাসিডের মতো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকলে তখন কিন্তু এটার বিদ্যুৎ পরিবাহ হয়। পানির একটি বিশেষ ধর্ম হলো এটি বেশিরভাগ অজৈব যৌগ আর অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে। অর্থাৎ পানি এটা একটা কাজ, অর্থাৎ জৈব এবং অজৈব যৌগ দুইটাকে সংমিশ্রণ করতে পারে। এজন্য পানিকে সর্বজনীন দ্রাবকও বলা হয়। এই জন্য পানিকে কি বলা হয়ে থাকে? সর্বজনীন দ্রাবক।
পানি একটি উভধর্মী পদার্থ, অর্থাৎ কখনো অ্যাসিড কখনো ক্ষার হিসেবে কাজ করে। এটার মানে হচ্ছে পানির আসলে যে দ্রবীণতা বা দ্রবণ, এটার উপরে আসলে এইগুলো কাজ করে, যে কখনো এটা আছে অ্যাসিড আকারে কাজ করবে, কখনো ক্ষার। এরপরে সাধারণত অ্যাসিডের উপস্থিতিতে পানি ক্ষার হিসেবে আর ক্ষারের উপস্থিতিতে অ্যাসিডের হিসেবে কাজ করে। অর্থাৎ কি, যদি অ্যাসিডের উপস্থিতি থাকে তখন পানি তাহলে কিসের কাজ করবে? ও ক্ষারের কাজ করবে। আর যদি এখানে ক্ষার থাকে তাহলে ও তখন কিসের কাজ করবে? তখন অ্যাসিডের কাজ করবে। অর্থাৎ যেই দ্রবণ আছে তার বিপরীতটা যদি প্রয়োজন হয় সেটা হচ্ছে তখন পানি কাজ করবে। জিনিসটা তোমাদের বুঝতে হবে। এবার যদি দেখি যে তবে বিশুদ্ধ পানি পুরোপুরি নিরপেক্ষ অবস্থায় পিএইচ হলো, অর্থাৎ পিএইচ হচ্ছে একটা যে লেভেল যেটা দিয়ে আসলে পানি করে ক্ষার না অ্যাসিড এটার পরিমাপ করা হয়। তো পিএইচ হলো 7, এবং এটা আমরা বিস্তারিত 7 অধ্যায়ে আমরা জানবো। এবার যদি দেখি যে পানির গঠন কীভাবে কী কাজ করে। তোমাদের মনে কি প্রশ্ন জেগেছে? আমাদের জীবনের অপরিহার্য পানি কী দিয়ে তৈরি? পানি 2টি হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত। অর্থাৎ 2টা হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু গঠিত। জ্যাসমিন হচ্ছে এটার সংকেত কী হবে? H2O, এবং এই H2O হচ্ছে পানির সংকেত। অর্থাৎ এই H2O সংকেতটা দ্বারাই কি পানিকে প্রকাশ করা হয়। তো এটা কী হয় যে 2টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন, আমরা সেটাই দেখতেছি যেখানে কি বলা হয়েছে যে অপরিহার্য এবং পানিতে 2টি হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে, এবং এটা জারণ বিজারণের মাধ্যমে আসলে জিনিসটা প্রক্রিয়াশীল হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখন আমরা জানি যে পানিতে যে দেখি সেখানে অনেক অণু একসাথে ক্লাস্টার হিসেবে থাকে। অর্থাৎ আমরা প্রথমত শিখেছি যে পানি যে অণুগুলো থাকে সেটাকে আসলে ক্লাস্টার হিসেবে ব্যবহৃত হয়। পাশাপাশি তখন পানি আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, বিভিন্নভাবে আমরা পানিকে ব্যবহার করি। সেটাই আসলে আমাদের পানির যে অণু গঠন এটা আমরা দেখি, এবং অণুকে আমাদের প্রত্যেকটা জিনিসে ক্ষুদ্র ক্ষুদ্র একক হিসেবে, যেটা হচ্ছে অণু বা পরমাণু আকারেই কি আমরা এটাকে সংজ্ঞায়িত করে থাকি। এবার যদি দেখেছে পানির উৎসটা কি, যে পানির উৎস কি তোমরা কি বলতে পারবে? আমাদের অতি দরকারি এই পানি কোথা থেকে উৎস এসেছে? পানির সবচেয়ে বড় উৎস হচ্ছে সাগর, মহাসাগর, সমুদ্র। পৃথিবীতে যত পানি আছে তার প্রায় শতকরা 90%-এরই উৎস হচ্ছে সমুদ্র। সমুদ্রের পানিতে প্রচুর লবণ থাকে, এজন্য সমুদ্রের পানিকে লোনা পানীয় বা মেরিন ওয়াটার বলে। অর্থাৎ এই যে প্রচুর পরিমাণ লবণ থাকার কারণে এটাকে কি মেরিন ওয়াটারও বলে। লবণের কারণে সমুদ্রের পানির অনুপযোগী, এমনকি বেশিরভাগ ক্ষেত্রে অনেক কাজে সমুদ্রের পানি ব্যবহার করা যায় না। পানির আরেকটি বড় উৎস হচ্ছে হিমবাহ, তুষার স্রোত। অর্থাৎ বড় স্রোত হচ্ছে হিমবাহ বা তুষার স্রোত, যেখানে মূলত পানি বরফ আকারে থাকে, অর্থাৎ যেটাকে আমরা কি চিনি যে বরফের পাহাড়। এই উৎসে শতকরা 2 ভাগের মতো পানি আছে। উল্লেখ্য যে বরফ আকারে থাকা এই পানি কিছু কিন্তু অন্য কাজে ব্যবহার উপযোগী নয়। ব্যবহারের উপযোগী পানি হলো নদ নদী, খাল বিল, হ্রদ, পুকুর, ভূগর্ভস্থ পানি ইত্যাদি। ভূগর্ভস্থ পানি আমাদের নলকূপের মাধ্যমে তুলে আনি পাহাড়ের উপর জমে থাকা বরফ ও তুষার গলে ঝর্ণা সৃষ্টি করতে থাকে। লক্ষণীয় ব্যাপার হলো পৃথিবীতে ব্যবহারের উপযোগী পানি শতকরা 1 ভাগ। অর্থাৎ আমাদের পৃথিবীতে এত পানি আছে, আমরা কি জানি পৃথিবীর অধিকাংশই কিন্তু পানি, 3 ভাগের 2 ভাগ পানি, কিন্তু এটার ভিতর মাত্র 1% পানি, 1 ভাগই আমরা ব্যবহার করতে পারবো। বাংলাদেশের মিঠা পানির উৎস সেটা কিভাবে কাজ করে, সেটা হচ্ছে মিঠা পানির উৎস বা এটা আমাদের কীভাবে কি এটা আমরা এখন পড়বো, এবং এইটাই সব কিছু আসলে দিন শেষে আমাদের মিঠা পানি তো আমাদের ব্যবহার করা হয়ে থাকে। আমরা আমাদের বাসায় রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া, গোসল কিংবা খাওয়ার জন্য পানি কোথা থেকে পাই? মাঠে ফসল ফলাতে, কখনো ইরি ধানের জন্য আমাদের প্রচুর পরিমাণে পানি দরকার হয়। এই পানি আমরা কোথায় পাই? আমাদের দেশের ঝর্ণা তেমন একটা না থাকায় মিঠা পানির মূল উৎস হচ্ছে নল নদী, খাল বিল, পুকুর, হ্রদ, ভূগর্ভস্থ পানি। তবে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বিশেষ করে আর্সেনিক থাকায় বাংলাদেশের বিস্তৃত এলাকায় ভূগর্ভের পানির অনুপযোগী হয়ে পড়েছে। তাই ওই সকল এলাকায় মানুষ বৃষ্টির পানি সংগ্রহ করার পর পরিশোধন করে সেটি পান করতে বাধ্য হয়েছে। এবার যদি দেখি যে জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা কীভাবে কী কাজ করে। তোমরা কচুরি পানা, খুদি পানা, ওরি পানা, সিঙ্গারা, এই সিঙ্গারা আবার খাওয়া সিঙ্গারা না, কিন্তু ওই যে কচুরি পানার ফুলে থাকে যেটা, টোপা পানা, শাপলা, পদ্ম, শ্যাওলা, হাইড্রিলা, কর্মী, হেলেঞ্চা, কেশদাম ইত্যাদি নানা রকম জলজ উদ্ভিদের নাম শুনেছো এবং এগুলো অনেক চোখেও দেখেছো। এরা কোথায় জন্মে? আসলে এদের জন্মটা কোথায় জন্মে? এদের বেশিরভাগ পানিতে জন্মে, এবং কিছু কিছু আছে যারা কলমি, হেলেঞ্চা, কেশরদাম যারা পানিতে বা 2-1 জায়গায় জন্ম। অর্থাৎ এটা উভয় স্থানে অনেক সময় জন্মায়। অর্থাৎ পানি না থাকলে বেশিরভাগ সময় জলজ উদ্ভিদ জন্মতই না, কিন্তু হয়তো জন্মতো কিন্তু বাঁচতে পারতো না, কিংবা বেঁচে থাকলে বেড়ে উঠতে পারতো না। তখন কি হতো? অর্থাৎ তখন আসলে কী হতো এটাই বোঝানো হচ্ছে যে এদের আসলে অনেকেই আছে যারা এতে বসবাস করে, কিন্তু তারা যদি না থাকতো তারা তো এইভাবে বসবাস করতে পারতো না। তখন কী হতো? এটাই আসল প্রশ্ন।
তখন পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটতো। তার কারণ হলো এই জলজ উদ্ভিদগুলো একদিকে যেমন সালেক সংশোধনের মাধ্যমে অক্সিজেন তৈরি করে পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ঠিক রাখে, অন্যদিকে কি এদের অনেকগুলো বিশেষ শ্যাওলা জাতীয় জলজ উদ্ভিদগুলো জলজ প্রাণীদের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। অর্থাৎ এই জিনিসটা কি আমরা দুইটাভাবে হেল্প করতেছে, প্রথমত কি সালেক সংশোধনে কাজ করতেছে, আবার অনেক জলজ উদ্ভিদ এইগুলো খেয়ে তাদের খাদ্য বা ক্ষুধা নিবারণ করতেছে। এইসব জলজ উদ্ভিদ না থাকলে মাছসহ অনেক জলজ প্রাণী বাঁচতেই পারতো না, যেটি পরিবেশের জন্য মারাত্মক হুমকির পথ। অর্থাৎ এই যে পদার্থগুলো আছে, অর্থাৎ এইগুলো যদি ঠিকমতো না থাকতো অনেক প্রাণী আছে না খেয়ে মারাই যেত, কারণ এগুলো অনেক মাছের খাদ্য হয়, অনেক প্রাণীর খাদ্য হয়, যেটি পরিবেশের জন্য হুমকির কারণ হতো। তোমরা জানো যে উদ্ভিদগুলো সাধারণত মূলের মাধ্যমে পানি এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে, কিন্তু জলজ উদ্ভিদগুলো সারা দেহের মাধ্যমে পানি সহ অন্যান্য প্রয়োজনীয় উপাদান বিশেষ করে খনিজ লবণ সংগ্রহ করে থাকে। তাই এদের পুরো দেহ পানির সংস্পর্শে না এলে এদের বেড়ে উঠাই হতো না। অর্থাৎ এর কারণে আসলে এদের বেড়ে ওঠাটা অনেকাংশে হতোই না। আরেকটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে জলজ উদ্ভিদের কাণ্ড আর অঙ্গ প্রত্যঙ্গ খুব নরম নয়, যেটা পানির স্রোত আর জলজ প্রাণীর চলাচলের সঙ্গে মানানসই। অর্থাৎ পানি ছাড়া শুকনো মাটিতে এদের জন্ম হলে এরা ভেঙে পড়তো, বেড়ে উঠতে পারতো না, এমনকি বাঁচতেও পারতো না। কারণ কি এদের যে অঙ্গ প্রত্যঙ্গ আসলে এটা খুবই নরম, এটা পানির স্রোতের সাথে আসলে মানানসই বা পানির সাথে এদের বেঁচে ওঠা বা জীবন চলা ভালো। আসলে পরিবেশের সাথে আসলে এই জিনিসগুলো যায়, এবং এটাই আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি, যে তিনি কিভাবে সৃষ্টি করেছেন যে এমন একটা জিনিস যেটা যদি মাটিতে যেত তাহলে সে বাঁচতেই পারতো না, কিন্তু সে যখন মানিতে হয়েছে সে কিন্তু সকল কিছু খুব সুন্দর করে ম্যানেজ করতেছে। আসলে পরিবেশের সঙ্গে লড়াই টিকে থাকতে গিয়ে লক্ষ কোটি বছরের প্রাকৃতিক নির্বাচনের দ্বারা এইসব উদ্ভিদ উল্লেখিত বৈশিষ্ট্য অর্জন করেছে। আর তাই হলো জেসমিন হচ্ছে আমাদের যে অভিযোজন ক্ষমতা, এটার মাধ্যমে আসলে বারবার এটা তৈরি হচ্ছে। তোমরা কি জানো যে জলজ উদ্ভিদ কিভাবে বংশবিস্তার করে, অর্থাৎ জলজ উদ্ভিদ কীভাবে বংশবিস্তার করে, এটা আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে। জলজ উদ্ভিদ সাধারণত অঙ্গজ উপায়ে মানে অঙ্গের মাধ্যমে বংশবিস্তার করে। পানি না থাকলে বা বংশবিস্তার বাধাগ্রস্ত হয়। তাই আমরা বলতে পারি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জলজ উদ্ভিদগুলো খুবই জরুরি এবং তাদের বেড়ে ওঠার জন্য পানির ভূমিকা খুবই প্রয়োজন। এবার আমরা যদি 2.1.4-এ আসি, অর্থাৎ জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা। হাজার জলজ প্রাণীর মাঝে আমাদের সবচেয়ে পরিচিত জলজ প্রাণী হচ্ছে মাছ। অর্থাৎ মাছকে কি আমরা পানির রাজা বলে থাকি মাঝে মাঝে, তাই না? মাছ ধরে পানির বাইরে রেখে দিলে কি হয়, তোমরা সবাই দেখেছো মাছ মরে যায়। কারণ কি মাছ তার যে জীবিকা নির্বাহ বা যেভাবে চলে সেটা কিন্তু আসলে সম্ভব হয় না। কেন মরে যায়? কারণ আমরা যেরকম বাতাস বা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, দম বন্ধ হয়ে যায়, মাছের বেলাতেও তাই। মাছ অক্সিজেন গ্রহণ করে ফুলকা দিয়ে, আর ফুল কেমনভাবে তৈরি, যে শুধু পানি থেকেই অক্সিজেন নিতে পারে, বাতাসটাকে না। অর্থাৎ তোমাদের অনেকেরই তো মনে হতে পারে যে মাছ তো যেহেতু অক্সিজেন নেয়, বাইরে তার পিওর অক্সিজেন, পানির ভিতরে হয়তো অক্সিজেন নিতে কষ্ট হয়, কিন্তু না, মাছের যে ফুলকাটা আছে ওইটা আসলে অক্সিজেনটাকে ওইটাই পানির ভিতর থেকে আলাদা করে একটা ফিল্টার ওয়াইজে তো ওর শাসন ক্রিয়াতে দিয়ে দিত। কিন্তু যখন ওইখানে চলে এসেছে তোর ফুলকাটা ওই মেকানিজম কাজ করতেছে না, যার ফলে ও নিঃশ্বাস নিতে পারছে। যদি না পারে তাহলে কি মাছ বাঁচতে পারতো না। শুধু তাই নয়, যেমন ফুলকা দিয়ে অক্সিজেন গ্রহণ শাসন কাজও চালায়, তাদের কোনোটাই বাঁচতে পারতো না, ফলে পরিবেশ হুমকির মুখে পড়তো, তাদের বেঁচে থাকা কঠিন হয়ে হতো। তোমরা আগের অধ্যায় থেকে জেনেছো যে প্রোটিন আমাদের বেড়ে ওঠার জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। আমাদের প্রয়োজনীয় প্রোটিনের প্রায় 80% আসে মাছ থেকে। কাজে পানি না থাকলে আমরা প্রয়োজনীয় প্রোটিন পেতাম না, আমাদের ফলে দৈহিক বৃদ্ধি এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়ায় ঠিকমতো ঘটতো না। এবার দেখি পানির মানদণ্ডটা কীভাবে কী কাজ করে। পানি অত্যন্ত মূল্যবান প্রাকৃতিক সম্পদ। আগের আলোচনায় আমরা দেখেছি নদ নদীর পানি আমাদের পরিবেশের খুবই আসলে এটা উপকারী এবং এটা ভারসাম্য হিসেবে কাজ করে। এটি জলজ উদ্ভিদ এবং প্রাণীর আশ্রয়স্থল, অর্থাৎ কি এটা জলজ উদ্ভিদ এবং প্রাণীর আশ্রয়স্থল হিসেবেও কাজ করে। শুধু তাই নয়, এই পানি কৃষিকাজ শেষের মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এইটা কৃষিকাজের শেষের জন্য আমাদের অনেক ক্ষেত্রে অনেক সময় ব্যবহারও করা হয়ে থাকে। পাশাপাশি এইভাবে একই জাহাজের নাবিকেরা লঞ্চ, যে নৌযান, ট্রলার দিয়ে জীবিকা নির্বাহ করে এবং তাদের সবাই নদ নদী বা সমুদ্র পানি প্রক্রিয়া করে পান করে এবং অন্যান্য কাজেও তারা ব্যবহার করে থাকে। তাই পানি নির্দিষ্ট মান বজায় না থাকে তাহলে জীববৈচিত্র্য বা পরিবেশের জন্য যে ক্ষতিকর, তেমনি অন্যান্য কাজে এদের ব্যবহার ব্যাহত হবে। এবার তাহলে মানদণ্ড সম্পর্কে আমরা ধারণা নেওয়া যাক। পানির মানদণ্ড নির্ভর করে এটি কোন কাজে তার উপর নির্ভর করে। প্রথমে নদ নদী, খাল বিল কিংবা সমুদ্রের মানদণ্ড কেমন হওয়া উচিত সেটা জেনে নিই। বন্য স্বাদ। তোমরা জানো যে বিশুদ্ধ পানি বন্যহীন ও স্বাদহীন হয়, তাই পানিতে বসবাসকারী প্রাণী বা উদ্ভিদের নদ নদী, খাল বিল ইত্যাদির পানি বন্যহীন ও স্বাদহীন হওয়াই উত্তম। ঘোলার পরিমাণটা যদি আমরা দেখি, যে আসলে কি
যে পানি ঘোলাটে হলে সেটাতে পানি বসবাসকারী প্রাণী বা উদ্ভিদের মধ্যে মারাত্মক ক্ষতির কারণ হয়। অর্থাৎ কি, পানি যদি ঘোলা হয় তাহলে এটা উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু খুব ক্ষতি বা খুব হয়, এবং তার ফলে পানি ঘোলা হলে সূর্যের আলো পানির নিচে থাকা উদ্ভিদ পর্যন্ত পৌঁছাতে পারে না, এবং এর মাধ্যমে সেটা কিন্তু পৌরাদের সালেক সংশ্লেষণ এটা কিন্তু তারা করতে পারে না। পাশাপাশি হচ্ছে যার ফলে সালেক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয়। এতে একদিকে পানিতে থাকা উদ্ভিদের খাবার তৈরিতে ব্যাঘাত হয়, ওদিকে তাদের বৃদ্ধি কমিয়ে দেওয়া হয়, অন্যদিকে সালেক সংশ্লেষণের ফলে যে অক্সিজেন তৈরি হতো সেটাও বন্ধ হয়ে যায়। অর্থাৎ এই যে পানি ঘোলা হলে এটা কী ধরনের ক্ষতি করে, পানি ঘোলা হলে মাছ ঠিক মতো খাবার সংগ্রহ করতে পারে না। এটার ফলে আসলে পানি যদি ঘোলা হয় এটা কিন্তু মাছের জীবিকার জন্য খুব ক্ষতিকর। পানি ঘোলা হওয়ায় মূল কারণ হচ্ছে প্রাকৃতিক, অর্থাৎ নদী ভাঙ্গন, পলিমাটি ইত্যাদি, আবার মানব সৃষ্ট কারণেও পানি ঘোলা হয়, যেমন তেল, গ্রিজ, অন্যান্য অদ্রবণীয় দ্রব্যের উপস্থিতিতে এগুলো তো পানিতে শুধু দ্রবীভূত হয় না, ফলে এটা পানিটা ঘোলা হচ্ছে। পানিতে এসব পদার্থ বিশেষ করে মাটি বালি বেড়ে গেলে এক পর্যায়ে নদ নদীর তলায় জমা হতে থাকে, ফলে নাব্যতা হ্রাস পায় এবং নৌযান চলাচলে অসুবিধা হয়। আমরা কিছুদিন আগে দেখলাম যে পাটুরিয়া ঘাটে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটার অনেক সময় কিন্তু ফেরি দুর্ঘটনাও কিন্তু এই কারণে হয়। এই যে দৌলতদিয়া পাটুরিয়া অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা হয়তো বা সেই বাসের ফল্ট ছিল, কিন্তু অনেক ক্ষেত্রে দেখো ফেরিরও দুর্ঘটনা হয়। কারণ হয় ফেরিও যে চরে আটকে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তোমার সংবাদ টেলিভিশন নিশ্চয়ই দেখেছো যে লঞ্চ স্টিমার ডুবে চরে আটকে যাওয়ার খবর। এই যে কথাগুলো আমি মাত্রই বললাম সেটাই কিন্তু বইতে আছে। কেন এগুলো আটকে পড়ে? নাব্যতা কমে যাওয়ার এটা অন্যতম কারণ, অর্থাৎ নদীর নাব্যতা হয়ে যায়। তোমরা যে প্রশ্ন শোনো না যে আসলে ভারতকে তো আমাদের একটা বাদ দিয়েছে, আমরা ভারতের সামনে একটা বাদ দিয়ে দিই, কারণ কি? এটা হলে কি হবে, নদী তার গতিপথ হারাবে, এবং নদী যেহেতু যেই সরলতা, নদী সরলতা হারালেই নদী কি নাব্যতা হারাবে, ফলে নদী অন্য পথে প্রবাহিত হবে, এবং এটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর। তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি, নদ নদীর পানিতে কোনো তেজস্ক্রিয় পদার্থ থাকলে জলজ উদ্ভিদ আর প্রাণীদের ক্যান্সারের মতো সৃষ্টি করতে পারে, তাই নদ নদীর পুরোপুরি তেজস্ক্রিয় মুক্ত হতে হবে। ময়লা আবর্জনা, নদ নদী সকল প্রাকৃতিক পানি অবশ্যই ময়লা আবর্জনা যুক্ত মুক্ত হতে হবে, কারণ ময়লা আবর্জনা হলে জীবন ধ্বংস করে সব জীবাণু তৈরি হয়। দ্রবীভূত অক্সিজেন, আমাদের নিঃশ্বাসের জন্য যে অক্সিজেন দরকার হয় ঠিক সেরকম পানিতে বসবাসকারী প্রাণীদের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দরকার হয়। এই অক্সিজেন তারা কোথা থেকে পায়? তারা অক্সিজেন পায় পানিতে দ্রবীভূত অক্সিজেন থেকে, অর্থাৎ এই যে অক্সিজেনটা পাচ্ছে তারা এটা কোথা থেকে পাচ্ছে? তারা দ্রবীভূত অক্সিজেন থেকে পাচ্ছে, এবং এটার ফলে আসলে তাদের এই কাজগুলো হয়ে থাকে। কোনো কারণে যদি এই অক্সিজেন মাত্রা নির্দিষ্ট থেকে কমে যায় তাহলে জলজ প্রাণীগুলোর সমস্যা হতে থাকে। যদি পানিতে দ্রবীভূত অক্সিজেন না থাকে, পানিতে মাছ সহ নানা প্রাণীতেই বাঁচতে পারে না। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য 1 লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার। তাই কতটুকু, যে 1 লিটার পানিতে কত মিলিগ্রাম? 5 মিলিগ্রাম। এটাতে 1 লিটার পানিতে কত থাকতে হবে? 5 মিলিগ্রাম অক্সিজেন। এটা কি দ্রবীভূত থাকতে হবে, অর্থাৎ এই যে পানির ভিতর আমার 1 লিটার পানি, এর ভিতরে আমার অ্যাটলিস্ট 5 মিলিগ্রাম পানির ভিতর জলজ থাকতে হবে, অক্সিজেন দ্রবীভূত। এবার যদি তাপমাত্রা দেখি, যে তাপমাত্রাটা কীভাবে কী কাজ করে, তাপমাত্রা একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। পানির তাপমাত্রা স্বাভাবিক চেয়ে বেড়ে গেলে একদিকে যেমন দ্রবীভূত অক্সিজেন কমে যায়, অন্যদিকে জলজ উদ্ভিদের প্রজনন থেকে শুরু করে সব ধরনের শারীরবৃত্তীয় কাজের সমস্যা সৃষ্টি হয়। অর্থাৎ তাপমাত্রা বেড়ে গেলে এই যে শারীরবৃত্তীয় কাজ বা যেই তাপমাত্রা আসলে মাছ অভ্যস্ত কাজকর্ম করতে, এটা আস্তে আস্তে তাদের কমে যায়, এবং এর ফলে তাদের যে বংশবিস্তার বা এটা আস্তে রুখে যায়, এবং মাছের যেই জৈবিক ক্রিয়া বা জীবনের যে একটা প্রচেষ্টা এটা কিন্তু আস্তে আস্তে ব্যাঘাত হয়। পিএইচ হচ্ছে একটি রাশি যেটা দ্বারা আসলে বোঝা যায় যে পানি আসলে জলীয় দ্রবণ অ্যাসিডিক নাকি ক্ষারীয় না নিরপেক্ষ। অর্থাৎ তুমি যদি পিএইচটা পরীক্ষা করো তাহলে তুমি বুঝতে পারবে যে এই যে একটা পানি পাইলে, তুমি কোথাও একটা পানি পাইলে, এই পানিটা পাওয়ার পর তুমি এখন এটাকে পিএইচটা তুমি পরীক্ষা করবা যে আসলে এটা কত কি আছে। তখন তুমি এটাকে পরীক্ষা করে দেখতেছো আসলে এটা অ্যাসিড বা ক্ষার বা এইটা কত, এবং এই যে পিএইচটা, এটাকে ফুল ফর্ম যদি তোমাদের জানা, এটা হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। তাহলে পিএইচ এর ফুল ফর্ম কিন্তু আমাদের জেনে গেলাম যে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, মাউস দিয়ে লিখতেছি তো, অফ হাইড্রোজেন, HYDROGEN, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। এবং এইটার কি মাত্রা নিরপেক্ষ হলে 7 হবে, অ্যাসিডিক হলে 7-এর কম, এবং ক্ষারীয় হলে 7-এর বেশি। অ্যাসিডের পরিমাণ যত বাড়বে পিএইচের মান তত কমে, অন্যদিকে ক্ষারের পরিমাণ যত বাড়ে পিএইচের মান তত বাড়ে। অর্থাৎ এইটা একটা আমাদের কিন্তু টুইস্ট সিঙ্গেল, যে আমাদের যত পিএইচ বা কমবে তত কি আমার অ্যাসিডের পরিমাণ বাড়বে, আর যত পিএইচ বাড়বে তত অ্যাসিডের পরিমাণও ক্ষারের পরিমাণও বাড়বে ইত্যাদির জন্য। নদ নদী খাল বিল ইত্যাদির জন্য পিএইচ মান খুবই সাধারণত নদ নদীর পানি ক্ষারীয় হয়। গবেষণা করে দেখা যাচ্ছে নদ নদীর পিএইচ যদি 6 থেকে 8 হয় তাহলে সেটা জলজ উদ্ভিদ কিংবা প্রাণীতে বেঁচে থাকার জন্য অসুবিধা সৃষ্টি করে না। তবে পিএইচের মান যদি এর চেয়ে কমে যায় তাহলে ওই প্রাণীর মাছ ও অন্যান্য জলজ প্রাণী আর উদ্ভিদের মারাত্মক ক্ষতি হয়।
মাছের ডিম, পোনা ইত্যাদি পিএইচ লেভেল কম বা বেশি হলে বাঁচতে পারে না। অর্থাৎ এরা বড় মাছগুলো তো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়, কিন্তু ছোটো মাছগুলোর একটু কষ্ট হয়ে যায়। পানিতে অ্যাসিডের পরিমাণ খুব বেড়ে গেলে অর্থাৎ পিএইচের মান খুব কমে গেলে জলজ প্রাণীদের দেহ ক্যালসিয়াম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ বাইরে চলে আসে এবং যার ফলে মাছ সহজেই রোগাক্রান্ত হয়। এবার যদি লবণাক্ততা দেখি, যে তোমরা কি জানো আমাদের জাতীয় মাছ ইলিশ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন? আমরা তো জানি যে আসলে একটা মিঠা পানিতে সেরা মাছ ছাড়ে, কারণ ইলিশ সামুদ্রিক মাছ লবণাক্ত পানির মাছ হলেও প্রজননের সময় তারা ডিম ছাড়ার জন্য মিঠা পানিতে চলে আসে। কারণ হচ্ছে সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে লবণ থাকে এবং ডিম নষ্ট করে দেয় লবণ, এবং এই ফলে ওই ডিম থেকে আর পোনা মাছ তৈরি হয় না। তাই প্রকৃতির নিয়মে ইলিশ মাছ ডিম ছাড়ার সময় হলে মিঠা পানিতে আসে। তবে সব মাছের জন্য প্রজনন নয়, কিছু কিছু মাছ জলজ প্রাণী লবণাক্ত পানিতেই প্রজনন সম্পন্ন করে থাকে। বা দেখি পানির পুনরাবর্তন ও পরিবেশ সংরক্ষণের পানির ভূমিকা। পানির পুনরাবর্তন কি, অর্থাৎ একটা সার্কেল আছে, এই সার্কেলটা আমরা দেখব। এর আগে তোমরা দেখেছো যে ভূপৃষ্ঠের শতকরা 75% পানি দ্বারা আবৃত এবং বেশিরভাগ পানি অর্থাৎ শতকরা 97% পানি লবণাক্ত। তাই পানি সরাসরি বিভিন্ন কাজে ব্যবহার করা যায় না। আমাদের যে শতকরা 1 ভাগ মিঠা পানি বা ফ্রেশ ওয়াটার সঞ্চিত আছে, এই ফ্রেশ ওয়াটার অংশ বিশেষ করে নদ নদী খালে নানা প্রতিনিয়ত দূষিত হতে চলেছে। এমনকি ভূগর্ভের যে পানি আমরা কূপ বা নলকূপ থেকে পাই বা খাওয়া থেকে শুরু করে নানা কাজে ব্যবহার করি, সেটি নানা রকম রাসায়নিক পদার্থ যেমন আর্সেনিক দিয়ে দূষিত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। যদিও আমাদের পানি সম্পদ প্রচুর, কিন্তু ব্যবহার করার উপযোগী পানি সম্পদ খুবই অল্প। তাই পানি ব্যবহারে আমাদের অত্যন্ত সাশ্রয়ী হতে হবে। একই পানি কিভাবে বারবার ব্যবহার করা যায় সেটিও আমাদের চিন্তা করতে হবে। এটাকে আসলে পানির পুনরাবর্তনের একটা কনসেপ্ট কিন্তু আগমন হচ্ছে। প্রকৃতিতে পানির কি পুনরাবর্তন ঘটেছে? হ্যাঁ, ঘটেছে। সপ্তম শ্রেণীতে তোমরা পানি চক্রে দেখেছো, যে বললাম না সার্কেল, যে সূর্যের তাপে সমুদ্র নদী খালবিলের পানিতে বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে। এক পর্যায়ে বাষ্প ঘনীভূত হয়ে প্রথমে মেঘের বৃষ্টির আকারে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। এই বৃষ্টির পানির বড় একটি অংশ নদ নদী খালবিল সমুদ্রে গিয়ে পড়ে এবং আবার বাষ্পীভূত হয় ও আবার বৃষ্টির আকার ফিরে আসে। পানির এই পুনরাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই পুনরাবর্তন না হলে কী ধরনের সমস্যা হতে পারতো বলো তো? এটা পুনরাবর্তন না হলে বৃষ্টি হতো না, যার ফলে পৃথিবী মরুভূমি হয়ে যেত, প্রচণ্ড খরা হতো, ফসল উৎপাদন কমে যেত। বৃষ্টি হলে প্রাকৃতিকভাবে পানির পুনরাবর্তন। আমরা যদি ব্যবহারের জন্য বর্জ্য পানি সংগ্রহ করে পরিশোধন করে আবার ব্যবহার করি, তাহলে সেটি কিন্তু একটি পুনরাবর্তন। পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকাটা যদি দেখি, যেহেতু পরিবেশের প্রায় প্রতিটি উপাদান বা প্রক্রিয়া প্রত্যক্ষ বা কিংবা পরোক্ষভাবে পানির উপর নির্ভরশীল, তার ফলে আমাদের তাই পরিবেশকে টিকিয়ে রাখতে হলে পানির ভূমিকা অপরিহার্য। পানি না থাকলে গাছপালা জন্মাবে না, ফসল উৎপাদন হবে না, এবং একই কথা যে পানি যদি না থাকে পুরো পরিবেশের সাথে আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। মানসম্মত পানির প্রয়োজনীয়তা। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা প্রথমে কী করি? হাত মুখ ধুই, এরপর পানি বিভিন্ন কাজ সম্ভব হয় তখন এই কাজগুলো করি। হাত মুখ ধুয়ে থেকে শুরু করে গোসল, রান্নাবান্না, কাপড় ধোয়া, সর্বোপরি আমাদের যে খাওয়ার পর অপরিহার্য পানি থাকে, এগুলো কিন্তু সবই কি আমাদের পানির ব্যবহার। তুমি একটা জিনিস কল্পনা করো, যে তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠতেছ, তুমি কি পানি ছাড়া তুমি কল্পনা করতে পারতেছো যে তুমি একদিন যে পানি ছাড়া তুমি পুরোটা দিন সার্ভাইভ করবা? কীভাবে হবে? তুমি সকালবেলা যখন উঠবা, তুমি হাত মুখ ধুতে যাচ্ছ, তুমি পানি পাচ্ছ না। যখন তুমি এরপর থেকে তুমি খাবার খাবা, তুমি খাবারের জন্য পানি আনতে যাচ্ছ, তুমি পানি নেই। তোমার আম্মা রান্না করবে, সেই জন্য পানি নেই। অথবা তুমি ধরো তোমার বাড়ির কেউ অসুস্থ, সে ওষুধ খাবে, তার জন্য পানি নেই। সর্বশেষে প্রত্যেকটা কাজের জন্য আসলে পানির ব্যবহার রয়েছে। এবং মানসম্মত পানির প্রয়োজনীয়তা এই কারণে যে মানসম্মত পানিটা প্রয়োজনীয়তা কখন কাজ করে? যখন দেখবে যে পানি আছে কিন্তু এটা মানসম্মত না, অর্থাৎ এই পানিটা দিয়ে আমরা কোনো ধরনের কোনো কাজ করতে পারতেছি না। এবং এইটাই কিন্তু আমাদের মূল সব সমস্যার কারণ পানি তো আছে, যে আমরা বলছি না পৃথিবীর তো অলমোস্ট 97% পানি, কিন্তু 97% পানি তো আমার কোনো কাজে আসতেছে না। আমার কাজে আসবে 97% পানি কখন কাজে আসবে? যখন এটা সুপেয় হবে, এবং এই সুপেয় হচ্ছে কত? 1% পানি। এখন এই 1% পানির ভিতরেও কিন্তু ঝামেলা আছে। কারণ কি ঝামেলা? এই 1% পানির ভিতর নদ নদীর পানি আছে, এটা আছে, ওইটা আছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে সব পড়ে এসেছি। মনে হতে পারে যে ভাই একটু ডিটেল আলোচনা করতেছে, কিন্তু জিনিসটা বুঝতে হবে। এই পানি যদি মানসম্মত না হয় তাহলে প্রত্যেকটা কাজের সমস্যা। উদাহরণ দেওয়ার জন্য বলা যায় পানিতে গন্ধ থাকে, বা যদি পানি লোনা হয় তাহলে আমাদের সেটা খেতে পারবো না। এর বাস্তব প্রমাণ হলো যে আমাদের দক্ষিণ বা পশ্চিম অঞ্চলে, অর্থাৎ আমাদের দেশে যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলার নদী বা ভূগর্ভের পানি লোনা হয়, তারা ওই পানি খেতে পারছেই না। এমনকি দৈনন্দিন জীবনে বেশিরভাগ কাজে ব্যবহারও করতে পারছে না। তারা বৃষ্টির জন্য পানি সংগ্রহ করে, পরিশোধন করে এবং তারপর সেটি পান করে এবং অন্যান্য কাজে ব্যবহার করে থাকে। আবার খাওয়ার পর পানি মানসম্মত না হয়, বিশেষ করে এদের জন্য রোগ জীবাণু থাকে, তাহলে সেটার মারাত্মক স্বাস্থ্য বিপর্যয় ঘটে যায়। সমুদ্রের লোনা পানি কি কৃষিকাজে, শিল্প কারখানায় ব্যবহার করা যায়? না, সেটাও যায় না। কারণ সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণ লবণ থাকে, শিল্প কারখানায় ব্যবহার যন্ত্রপাতি, বয়লার ক্ষয়সাধন হয় এবং এটার দ্বারা জং ধরে। একইভাবে আমাদের বেশিরভাগ ফসল লবণাক্ত পানিতে জন্মাতেও পারে না, কারণ কি লবণাক্ত পানিতে কৃষিকাজের জন্য উপযোগী নয়।
এবার যদি দেখি যে এক কথায় বলা যেতে পারে শিল্প কারখানা থেকে শুরু করে কৃষিকাজ অন্যান্য দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজে মানসম্মত পানির প্রয়োজনীয়তা রয়েছে। তা না হলে একদিকে যেমন মানুষের স্বাস্থ্যহানি করতে পারে, অন্যদিকে কি অর্থনৈতিক মারাত্মক ক্ষতি হতে পারে। যে আমি আমার ফ্যাক্টরিতে সব লবণ পানি ইউজ করলাম, আমার পণ্য আমার সব মেশিন গেল নষ্ট হয়ে, কারণ কি ওই যে মেশিনের সব জিনিসপত্র বা ওইগুলো কিন্তু আসলে পানির যে লবণাক্ত ওটাও সহ্য করতে পারবে না, যার ফলে এই সমস্যাটা তৈরি হবে। এবার যদি আমরা দেখি যে কি আছে, যে পানির বিশুদ্ধকরণটা ভূপৃষ্ঠে যে পানি পাওয়া যায় নানা রকম ক্ষতি রাসায়নিক পদার্থ এমনকি রোগ সৃষ্টি করতে পারে, এরূপ জীবন ধ্বংসকারী জীবাণু থাকে, তাই ব্যবহারের আগে পানি শুদ্ধ করে নিতে হয়। ভূগর্ভের পানি রোগ জীবাণু মুক্ত, কিন্তু পানিতে আর্সেনিকের মতো নানা ধরনের ক্ষতিকর পদার্থ আসে এবং আর্সেনিক কিন্তু মানুষের শরীরে অনেক ক্ষতি করে। আর পানি কীভাবে বিশুদ্ধকরণ করা হয় সেটা নির্ভর করে কোন কাজে ব্যবহার করছে তার উপর। স্বাভাবিকভাবে খাওয়ার জন্য অত্যন্ত বিশুদ্ধ পানি লাগলে জমিতে সেচ সাজার জন্য তত বিশুদ্ধ পানির প্রয়োজন হয় না। সাধারণত যেসব পানি বিশুদ্ধ করা হয় সেগুলো হচ্ছে পরিস্রাবন, ক্লোরিনেশন, স্ফুটন, পাতন ইত্যাদি। এই প্রক্রিয়াগুলো আমরা এখন আলোচনা করব। প্রথমটা আছে পরিস্রাবন। পরিস্রাবন কি কাজ করে? ষষ্ঠ শ্রেণীতে আমরা পরিস্রাবন সম্পর্কে জেনেছি। পরিস্রাবন তরল এবং কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করে একটি প্রক্রিয়া। পানিতে অদ্রবণীয় ধুলাবালির কণা থেকে শুরু করে নানা রকম ময়লার আবর্জনার কণা থাকে, এদেরকে পরিস্রাবন বা পানি থেকে দূর করা হয়। এটি করার জন্য পানিকে বালির স্তরের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয় এবং পানিতে অদ্রবণীয় ময়লা কণাগুলো বালির স্তরে আটকে যায় এবং এই যে পানির স্তরে আটকে যাচ্ছে এবং এটার ফলে কি হচ্ছে, পানির স্তর ছাড়াও সূক্ষ্মভাবে কাপড় তৈরি ব্যবহার করে পরিস্রাবন করা হচ্ছে। বর্তমানে আমাদের অনেকের বাসায় আমরা যে ফিল্টার ব্যবহার করি সেখানে কিন্তু উন্নত মানের পরিস্রাবন দেখে, যে আমাদের যে বাসায় যে ফিল্টারটা আছে, ফিল্টারটা দেখবো যে অনেক ধরনের এরকম ভাগ করা থাকে, এটাকে আমাদের বাসায় তো মোচা বলে, তোমাদের বাসায় কী বলে না। তো এখানে দেখবো একটু বালি আছে, এখানে পাথর আছে, এখানে এটা আছে, এইগুলো কি ওগুলো আস্তে আস্তে ওরা আটকিয়ে রাখে। এরপরটা যদি আমরা দেখি যে ক্লোরিনেশন কি, ক্লোরিনেশনটা কাজ করেছে যদি পানিতে রোগ জীবাণু থাকে তাহলে অবশ্যই দূর করতে হবে, সেটি ব্যবহার করে জীবাণুনাশক ব্যবহার করে নানা রকম জীবাণুনাশক বিশুদ্ধ ব্যবহার করা যায়, ব্যবহার করে এদের ক্ষেত্রে অনেক ক্লোরিন গ্যাস Cl2, ব্লিচিং পাউডার CaOCl, দ্যাটস মিন হচ্ছে এটা ক্যালসিয়াম অক্সাইড ক্লোরাইড, অর্থাৎ ব্লিচিং পাউডার যেটা আছে ক্লোরাইড, Cl হচ্ছে ক্লোরিনের হচ্ছে যেটা মিশ্রণটা আছে, একটি আরও কিছু পদার্থ রয়েছে এবং ক্লোরিন আছে, জীবন ধ্বংস করতে পারে ইত্যাদি। আমাদের দেশে বন্যার সময় পানি বিশুদ্ধ ব্যবহারের জন্য ট্যাবলেট বা কিট ব্যবহার করা থাকে, অর্থাৎ যখন দেখবা যে বন্যাটা নয় না, একটা ট্যাবলেট দেওয়া হয় ক্রিমি ট্যাবলেটের মতো, ওইটা হচ্ছে পানি বিশুদ্ধকরণ বা ফিল্টার করে। এটা মূলত হচ্ছে হাইপ্রোক্লোরাইড, NaOCl, সোডিয়াম ক্লোরাইড এবং সাথে একটা অক্সিজেন এটা আছে। এর ফলে ক্লোরিন থাকে এবং পানিতে থাকা রোগ জীবাণু ধ্বংস করে ফেলে। ক্লোরিন ছাড়াও ওজোন অর্থাৎ O3 গ্যাস দিয়েও অতিবেগুনি রশ্মি দিয়েও পানি থাকা যে রোগ জীবাণু ধ্বংস করে। জাসমিন হচ্ছে আমরা বলি না যে ইউবি থেকে পানি বের করতেছি, এখন যে আধুনিক ফিল্টারগুলো আছে এটার কাজ এইভাবেই। বোতলজাত পানির কারখানা এই পদ্ধতি ব্যবহার করে এবং রোগ জীবাণু থেকে এটাকে মুক্ত করা হয়। এবার যদি আমরা স্ফুটনটা দেখি যে স্ফুটনটা আসলে কীভাবে কী কাজ করে, স্ফুটন আসলে খুবই সহজ এবং একটা যে স্ফুটন হচ্ছে জন্য কথা বলেছি, এই প্রক্রিয়া জীবাণুমুক্ত করার সময় হ্যাঁ অবশ্যই সম্ভব। পানিকে খুব ভালোভাবে ফুটালে এতে উপস্থিত জীবাণু ধ্বংস হয়ে যায় এবং প্রশ্ন ফুটালে কিছু জীবাণুমুক্ত করার কতক্ষণ পানি ফুটাতে হয়? স্ফুটন শুরু হওয়ার 15-20 মিনিট ফুটালেই সেই পানি জীবাণুমুক্ত হয় এবং বাসা বাড়িতে খাওয়ার জন্য এটা একটা সাশ্রয়ী এবং খুব বেস্ট প্রক্রিয়া। তোমার আশেপাশে পানির খুব সমস্যা, তুমি স্ফুটন করতে পারে। এবং সর্বশেষে পাতনটা যদি আমরা দেখি, যে পাতন প্রক্রিয়ার কথা হচ্ছে সবচেয়ে আমরা জেনেছি, অর্থাৎ খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হয় তখন পাতন প্রক্রিয়া বিশুদ্ধ পানি করা হয়, অর্থাৎ ওষুধ তৈরির জন্য, পরীক্ষাগারের জন্য অথবা পরীক্ষা নিরীক্ষার জন্য পুরোপুরি বিশুদ্ধ পানির প্রয়োজন। এই প্রক্রিয়ায় পাত্র পানি নিয়ে তাপ দিয়ে সেটাকে বাষ্পে পরিণত করা হয় এবং পরে ওই বাষ্পকে আবার ঘনীভূতের মাধ্যমে, অর্থাৎ ওই যে বাষ্পটা উঠে যাচ্ছে ওইটাকে আবার বিশুদ্ধ পানি সংগ্রহ করে এই প্রক্রিয়ায় বিশুদ্ধ পানিতে আসলে অন্যান্য পদার্থ রাখা সম্ভব, অর্থাৎ এই তাপটা দিচ্ছি দিয়ে ফলে কী হচ্ছে, পানি বাষ্প উড়ে যাচ্ছে আর ময়লাগুলো নিচে থেকে যাচ্ছে জমে এবং একটা ফলে কী হচ্ছে বিশেষ প্রক্রিয়া। এবং এইটাকে আমরা একটা মেশিনের মাধ্যমে, ধরো এরকম একটা মেশিন, এটা দিয়ে এটাকে আমরা এক জায়গায় সঞ্চিত করলাম, এইটাকে যখন আমরা ঠান্ডা করবো ওই বাষ্পটাকে আস্তে আস্তে পানি হয়ে যাবে। বাংলাদেশে পানি দূষণের কারণটা যদি আমরা দেখি যে বাংলাদেশে কেন পানি দূষণ হচ্ছে, তাই তো বাংলাদেশে পৃথিবীর সব দেশে পানি বা সব উৎস রয়েছে, বিশেষ করে ভূপৃষ্ঠের পানি প্রতিনিয়ত নানাভাবে দূষিত হচ্ছে। আমরা সেই দূষণের কারণগুলো আলোচনা করব। গোসলের পানি, পায়খানার বর্জ্য পানি কিংবা অন্যান্য কাজে ব্যবহারের পর সেই পরিত্যক্ত পানি কোথায় যায় বা সেটা কী করে তোমরা জানো? অর্থাৎ এই যে ব্যবহারগুলো করছে এই বলে আমাদের কী বা কী হয় তোমরা কি জানো? আমাদের প্রশ্ন করা আছে, এটা আমরা আসলে জানি না। বর্জ্য পানির বড় একটা অংশ নর্দমা নলের ভেতর দিয়ে দিয়ে নদ নদীতে ফেলা হয়, সেইগুলোর পানিতে মারাত্মকভাবে দূষিত হয়। এই বর্জ্যবাহিত রোগ জীবাণু থেকে শুরু করে নানা রকম রাসায়নিক বস্তু থাকে, তার কারণে পানি দূষিত হয়। আমাদের বাসায় যেসব কঠিন বর্জ্য পদার্থ তৈরি হয় সেগুলো আমরা কী করি, সাধারণত বাড়ির পাশে ডাস্টবিনে বা অন্যান্য অবিবেচকের মতো খোলা, অর্থাৎ ঠিক আছে ওইখানে রেখে দিই, কিন্তু এই বর্জ্য 1-2 দিনের মধ্যে পচতে শুরু করে। বৃষ্টি হলে সেই বর্জ্য বা রোগ জীবাণু নানা রকম রাসায়নিক পদার্থ বৃষ্টির পানি মিশে নদ নদী খালবিল অন্যান্যতে দূষিত হয়। তোমরা সবাই জানো কৃষিকাজে পানির মাটির উর্বরতা বাড়ানোর জন্য রাসায়নিক সার বা জৈব এবং অন্যান্য পোকামাকড় মারার জন্য কীটনাশক ব্যবহার করা হয়।
এখন এসব পানি দূষিত হতে থাকে এবং হ্যাঁ অবশ্যই পারে, কারণ কি বৃষ্টি হলে কি বন্যার কৃষি জমি প্লাবিত হচ্ছে এবং কৃষি জমিতে রাসায়নিক হচ্ছে এইটাও প্লাবিত হচ্ছে এবং ফলে এই জীবাণু এই ওষুধটা কি একদম মানুষের সাথে মিশে যাচ্ছে, কীটনাশক বিষয়ের সাথে মিশে যায়, এটা কি দূষিত করে দিচ্ছে। শিল্প কারখানার ক্ষেত্রে কি পানি দূষিত হতে পারে? হ্যাঁ পারে। নদ নদীর পানি দূষণের সবচেয়ে বড় একটি শিল্প কারখানার সৃষ্ট বর্জ্য। কারণ কি তোমরা কি বুড়িগঙ্গা নদী দিক দিয়ে আসো, গেলে দেখবে যে পানির দুর্গত এবং কুচকুচে কালার। বুড়িগঙ্গার পানি হচ্ছে একদম কালো। অর্থাৎ যদি আমি একটু তোমাকে আমার এই কালার দিয়ে দেখাই যে এই ধরো একটা বুড়িগঙ্গা এবং এই পানি হচ্ছে এইরকম কালো, বুড়িগঙ্গার পানিতে আয়নার মতো স্বচ্ছ না ভাই, বুড়িগঙ্গার পানি একদম কুচকুচে কালো। এবং এই কুচকুচে কালোর কারণ কি এই যে দুর্গন্ধ আছে বুড়িগঙ্গা। এই যে বুড়িগঙ্গা নদীতে একসময় গড়ে উঠেছে বাংলাদেশের অন্যতম রপ্তানি দ্রব্য চামড়া তৈরি কারখানা, এবং চামড়া তৈরি কারখানার যে প্রচুর বর্জ্য সব এই নদীতে ফেলা হচ্ছে এবং এই কারণে এই পানিটা কালো। সংবাদপত্র টেলিভিশনে বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় বুড়িগঙ্গার মতো বাংলাদেশের বেশিরভাগ নদী টেক্সটাইল মিল, ডাইং, রং এর তৈরি কারখানা, সার কারখানা, কাগজ তৈরি কারখানা ইত্যাদি নানা রকম শিল্প কারখানার বর্জ্য পদার্থ দূষিত হচ্ছে। নৌকো, লঞ্চ, স্টিমার, জাহাজ থেকে ফেলা মলমূত্র এবং তেল জাতীয় পদার্থের মাধ্যমে নদ নদী সমুদ্রের পানি দূষিত হচ্ছে। নদী ভাঙ্গ, ঝড় তুফান দিলেও মাটি, ধূলিকণ, অন্য পদার্থ মিশে পানি দূষিত হচ্ছে। পরীক্ষাগার থেকে পরিত্যক্ত পানি যেখানে অ্যাসিড, ক্ষারসহ নানা রকম রাসায়নিক পদার্থ থাকে সেগুলো পানি দূষিত করে। রাসায়নিক পদার্থ যেমন আর্সেনিক, ভূগর্ভের পানি দূষণের কথা ইত্যাদি সবাই জানা। উদ্ভিদ, প্রাণী ও মানুষের জন্য পানি দূষণের প্রভাব। নদ নদীর ডোবা, পুকুর, খাল, বিল, ভূগর্ভের ইত্যাদি উৎস থেকে পানি উদ্ভূত হয় এবং প্রাণীর এই উৎস নানা রকম ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এমনকি কখনো কখনো যে সেগুলো মারাত্মক আকার ধারণ করতেও পারে পানি দূষণের এই সকল ক্ষতিকর দিকগুলো। তাহলে একটুখানি দেখে নেওয়া যাক। তোমরা কি জানো যে টাইফয়েড, কলেরা, আমাশয়, সংক্রামক হেপাটাইটিস বি সেই সবই পানিবাহিত রোগ এবং হ্যাঁ এই সকল জীবন ধ্বংসকারী রোগ সহ অনেক রোগ পানির মাধ্যমে ছড়ায়, এমনকি সতর্ক না হলে রোগ জীবাণু মহামারী আকার ধারণ করতে পারে। এইসব রোগের জীবাণু নানাভাবে পানিতে প্রবেশ করে এবং বিশেষ করে মলমূত্র পচা বিশেষ ক্ষেত্রে ঘটে থাকে। যেমন পানিতে গোসল করলে সেই পানি পান করলে কিংবা পানি আমাদের রান্নার কাজে ব্যবহার করলে সেইভাবে আসলে এইগুলো আমাদের সংক্রামিত হয়। শুধু তাই নয়, কিছু কিছু জৈব যেমন গোবর, গাছপালা, ধ্বংসাবশেষ, খাদ্যের বর্জ্য সেগুলো পচনের মাধ্যমে অক্সিজেনের বিক্রিয়া করে থাকে। পাশাপাশি আছে আমরা দেখি যে তোমরা বলো যে তো অর্থাৎ তোমরা বলো তো এর ফলে কি হতে পারে, অর্থাৎ এইটার ফলে আসলে কী হতে পারে এটা প্রশ্ন করা হয়েছে। বুঝতেই তো পারছো পানিতে এর ফলে পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যায় এবং এই যে কারণে খুব বেশি থাকে এবং এই দ্রবীভূতের অক্সিজেন একেবারে শূন্যে নেমে আসে, তখনই পানিতে বসবাসকারী মাছ অন্যান্য অক্সিজেনে মারা যায়। এই অবস্থা বেশি দিন চলতে থাকে তাহলে একটা সময় সকল নদী খালবিল প্রাণী শূন্য হয়ে যাবে এবং আসলে মানে নদী অস্তিত্ব হারাবে। দূষিত পানি পানে মা অসুস্থ হয়ে পড়ে। এই যে একটা চিত্র দেখানো হচ্ছে, দেখা আমেরিকার উত্তর হাওয়াই অঙ্গরাজ্যের ইআরআই নামের একটি হ্রদ আছে। 1960 সালে দিকে মৃত হ্রদ ঘোষণা করা, অর্থাৎ এই ইরি হ্রদটাকে 1960 সালে মৃত হ্রদ করায়। কারণ হলো ওদের চারপাশে কয়েকটি ডিটারজেন্ট তৈরির কারখানা সৃষ্ট বর্জ্য ফেলার ফলে সেখানে ফসফেটের মাত্রা অনেক বেড়ে গিয়েছিল। এর ফলে পানিতে ফসফেটে আর নাইট্রোজেনে খুব বেড়ে গেলে প্রচুর শ্যাওলা জন্মাতে সাহায্য করে এবং শ্যাওলাগুলো যখন মরে যায় তখন পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এর ফলে পানিতে অক্সিজেনের অভাব দেখা দেয়। এভাবে মাছ সকল পানি মরে যাওয়ায় ইরিকে মৃত হ্রদে পরিণত করা হয়েছে। তোমরা যদি একটু অনলাইনে সার্চ দাও IRI এটা দিলেই পেয়ে যাবে। এবার যদি দেখো যে ঘটনার পর আমেরিকা সরকার আইন করে বিশুদ্ধকরণ ছাড়া শিল্প কারখানা বর্জ্যপানি হ্রদে ফেলা নিষিদ্ধ করা হয়েছে। ডিটারজেন্ট কারখানা তারপর বর্জ্যপানি ফসফরাস মুক্ত করার পরে হ্রদে ফেলা শুরু করে এবং আশ্চর্যজনকভাবে প্রায় 10 বছর পর এই হ্রদ আবার প্রাণীর অস্তিত্ব ধরা পড়তে শুরু করা, অর্থাৎ আবার প্রাণীর অস্তিত্ব এখানে আমরা পাই। আবার আমাদের বুড়িগঙ্গা নদীতে কি মাছ পাওয়া যায় না? না, পাওয়া যায় না। অর্থাৎ এই অবস্থা অনেকটাই ইরি হ্রদের মতো। শুধু বুড়িগঙ্গা নদী নেই, আমাদের দেশের অনেক নদী শিল্প কারখানার বর্জ্য দূষিত পড়েছে এবং তার মধ্যে ইরি হ্রদের মতো হয়ে যেতে পারে। এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে এবং এটি ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। আসার কথা হচ্ছে বুড়িগঙ্গা অন্যান্য নদী দূষণমুক্ত করার জন্য নানা ধরনের পরিকল্পনা কাজ শুরু হয়েছে। ময়লা আবর্জনা সহ শ্যাওলা উদ্ভিদ মরে, একদিকে অক্সিজেন স্বল্পতার সৃষ্টি হয় এবং অন্যদিকে তেমনি পানিতে প্রচুর দুর্গন্ধেরও সৃষ্টি হয়, অর্থাৎ এটার কারণে পানিতে প্রচুর দুর্গন্ধেরও সৃষ্টি হয়। এতে করে পানিতে সাঁতার কাটা, মাছ ধরা, নৌকা ভ্রমণ সহ নানা ধরনের বিনোদনমূলক কাজও ব্যাঘাত ঘটে, অর্থাৎ এই সব কাজে সকল কিছু ব্যাঘাত ঘটে। তোমরা আগেই জেনেছো যে অজৈব পদার্থগুলো অ্যাসিড, ক্ষার, লবণ পানিতে বসবাসকারী উদ্ভিদ অন্যান্য জন্য খুবই ক্ষতিকর। পানিতে ক্ষতিকর ধাবক পদার্থ হচ্ছে পারস, সীসা, আর্সেনিক ইত্যাদি তা থাকে। তাহলে ওই পানি পান করলে কি
পারদ থাকতে পারে, সীসা থাকতে পারে। অর্থাৎ তোমরা যখন টিভি দেখো, তোমরা কি বিভিন্ন ফিল্টার অ্যাড দেখো না, যে আসলে ইউনিলিভারের কথাই বলি, তোমরা কিন্তু ইউনিলিভারের অ্যাড দেখো। ইউনিলিভারের অ্যাডে কী বলা হয় থাকে, যে পারদ, সীসা, এটা ওইটা হাবিজাবি, এইগুলা থেকে ইউনিলিভার ওইটাকে কি পরিশুদ্ধ করে। ওই পানি পান করলে মানুষ নানা রকম রোগে আক্রান্ত হতে পারে। পারদ, সীসা, আর্সেনিকের ক্ষতিকর প্রভাব এরকম। পারদ হচ্ছে মস্তিষ্ক বিকল হয়ে যায়, ত্বকের ক্যান্সার হয়ে যায়। আমরা এটা অন্য কালিতে দেখবো, কারণ কি আমাদের এটা বুঝতে হবে ভালো করে। তো প্রথমত হচ্ছে আমরা এটা দিয়ে দেখি যে পারদের কাজ কি। পারদ মস্তিষ্ক বিকল হওয়া, ত্বকের ক্যান্সার, বিকলাঙ্গ হওয়ার জন্য কাজ করে। পাশাপাশি যদি আমরা এটা দেখি যে সীসা কী কাজ করে, বিতৃষ্ণা বোধ, খিটখিটে মেজাজ, শরীর জ্বালা পোড়া, রক্তশূন্যতা, কিডনি বিকল হওয়া, পরিমাণে খুব বেশি, মস্তিষ্ক বিকল। আর আর্সেনিকটা কীভাবে কী কাজ করে, আমরা যদি আর্সেনিকটা দেখি, আর্সেনিক ত্বক, ফুসফুস ক্যান্সার, পাকস্থলী রোগ। কৃষি জমিতে ব্যবহার করা অজৈব নাইট্রেট বা ফসফেট দিয়ে পানি দূষিত হলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, সিরিয়াম, রেডন প্রভৃতি দ্বারা পানি দূষিত হলে তা একদিকে যেমন জলজ উদ্ভিদ প্রাণীর হুমকি স্বরূপ, অন্যদিকে তেমনি মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক হিসেবে কাজ করে। তেজস্ক্রিয় পদার্থ জীবদের নানা রকম ক্যান্সার বা শ্বাসজনিত রোগ সৃষ্টি করে থাকে। এবার যদি আমরা দেখি যে আর কি আছে, তোমরা কি বলতে পারো যে পানিতে তেজস্ক্রিয় পদার্থ কীভাবে আসতে পারে? যন্ত্র প্রমাণ হলো 11ই মার্চ 2011, অর্থাৎ 11/3/11 তারিখটা জাপানের ফুকুশিমা শহরে ঘটে যাওয়া তেজস্ক্রিয় দুর্ঘটনা। ওই যে সুনামির কারণে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কারখানা থেকে প্রচুর তেজস্ক্রিয় পদার্থ চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এর ফলে পানির খাতে প্রচুর তেজস্ক্রিয়তা পাওয়া যেতে থাকে। এর ফলে পানির অদমনীয় বস্তু থাকলে পানি ঘোলাটে হয় এবং এরই ফলে সমস্যা হয়, সেটা তোমরা আগেই জেনেছ। এবার দেখি আমরা বৈশ্বিক উষ্ণতা কীভাবে কী ক্ষতি করতেছে। মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি। অর্থাৎ সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি কি? বৈশ্বিক উচ্চতা হলো বৈশ্বিক বিশ্বের বায়ুমণ্ডলের তাপমাত্রা নানা ধরনের দিন দিন বেড়ে যাচ্ছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে পানির তাপমাত্রা বেড়ে যাবে। প্রায় 100 বছর আগে তার বায়ুমণ্ডলের তাপমাত্রা ছিল 1 ডিগ্রি কম ছিল। তোমরা ভাবছো 100 বছরে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, এতে এমন কী ব্যাপার? কিন্তু আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তার কারণ হলো তাপমাত্রা অল্প একটু বেড়ে গেলেই মেরু অঞ্চলে নানা জায়গায় সঞ্চিত বরফ গলতে শুরু করে। অর্থাৎ ওই 1 ডিগ্রির জন্য এতদিন জমেছিল, ওই 1-এর জন্য গলা শুরু করছে। এর ফলে গলা পানি কোথায় যাবে? শেষে পানি সমুদ্রে গিয়েই পড়বে এবং সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে। ফলে কী হবে, যে নিচু দেশগুলো আছে এগুলো আস্তে আস্তে তলিয়ে যাবে। বাংলাদেশ সেরকম নিচু দেশেরই একটি। লবণাক্ততা যদি দেখি, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়, লবণাক্ততা পানি নদী, খালবিল বা পুকুর, ভূগর্ভস্থ পানি এদের হাতে মিশে যায়। অর্থাৎ এই যে হ্রদের পানি এসবের সাথে মিশে যাচ্ছে এবং কথায় পানির সকল উৎস লবণাক্ত হয়ে পড়বে। এছাড়া কি হচ্ছে দেখি যে পানির সকল উৎস লবণাক্ত হলে কি কি অসুবিধা হতে পারে। প্রথমত মিঠা পানিতে বসবাসকারী জলজ উদ্ভিদ ও প্রাণী সহ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে এবং এক পর্যায়ে নিশ্চিহ্ন হয়ে পড়বে। আর কারণ হচ্ছে পানির তাপমাত্রা বাড়লে যেমন পানির দ্রবীভূত অক্সিজেন কমে যায়, তেমনই লবণাক্ততা বাড়লেও দ্রবীভূত অক্সিজেনের অনেকও কমে যায়, যার ফলে জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারবে না। জলজ উদ্ভিদের বড় একটি অংশ লবণাক্ত পানিতে জন্মাতেও পারে না, বেড়ে উঠতেও পারে না। তার কারণ হচ্ছে এই পানির বৈচিত্র্যময় হুমকির মুখে পড়বে। এবার দেখি বৃষ্টিপাত কি? বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে বৃষ্টিপাতের পরিমাণ বা ধরনের ব্যাপক পরিবর্তন ঘটতে পারে। এই সংক্রান্ত কম্পিউটার মডেলিং ধারণা করা যায়। কোনো একটা এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়ে গেল, আবার কোনো একটা এলাকায় বৃষ্টিপাত, বিশেষ করে নাতিশীতোষ্ণ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমে গেল। বৃষ্টিপাত কমে গেলে খরা সৃষ্টি হবে, বিস্তীর্ণ এলাকা মরুভূমিতে পরিণত হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ আরও ধরন পরিবর্তন হলে নদ-নদী, খাল-বিলে পানির পরিমাণ প্রবাহ পরিবর্তন হবে, যা অনেক ক্ষেত্রে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। কম্পিউটার মডেলিং থেকে এটা অনুমান করা যায় যে কোনো এলাকায় শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়ে যাবে, তা থেকে অসময়ে বন্যা হতে পারে। এবার যদি আমরা দেখি যে আসলে বাংলাদেশের বৈশ্বিক উষ্ণতার প্রভাব কীভাবে কী কাজ করে বা বৈশ্বিক উষ্ণতা কীভাবে কী। বায়ুমণ্ডলে বৈশ্বিক উষ্ণতার একটি বড় প্রমাণ হলো গ্রীষ্মকালে অনেক বেশি গরম, এমনকি মাঝে মাঝে বায়ুমণ্ডলের তাপমাত্রা 47 ডিগ্রি ছাড়িয়ে যায়। আমরা দেখেছি যে কিছুদিন আগে যে চুয়াডাঙ্গায় ওইখানে কাজ করে এবং ওইটাই এমনকি মাঝে মাঝে বায়ুমণ্ডল সাহায্য করে। তাপমাত্রার উপাত্ত থেকে এটি অত্যন্ত স্পষ্ট গ্রীষ্মকাল এবং তারপর দুই সময়ে তাপমাত্রা আগের তুলনায় বেশি থাকে। অর্থাৎ যখন শীত পড়ে একদম কুত্তামরা শীত পড়ে, যখন গরম পড়ে কুত্তামরা গরম পড়ে, যখন বৃষ্টি পড়ে একদম কুত্তামরা বৃষ্টি পড়ে, মানে যা সত্য কথা। দেখবো যে এখন গরমকাল আসছে না, একদম গরমে ঘা হাত পা তুমি শেষ হয়ে যাবা। আবার যখন বর্ষা মনে হচ্ছে চারিপাশে বন্যা হয়ে যাচ্ছে, আবার যখন শীতকাল তখন চারিদিকে মানে একদম বরফের দেশে থাকতেছি। এইগুলোই আসলে এই যে বৈশ্বিক উষ্ণতার প্রভাব। স্পষ্টভাবে বাংলাদেশে বলতে শুরু করেছে। বাংলাদেশের মিঠা পানিতে প্রভাব হবে কি? তোমরা আগে জেনেছো যে বৈশ্বিক উষ্ণতার বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লেও পৃথিবীতে সঞ্চিত বরফ গলতে শুরু করবে, সমুদ্রে পানির উচ্চতা বেড়ে যাবে এবং প্রভাব বাংলাদেশের অনেক বেশি তীব্র হবে, যার ফলে বঙ্গোপসাগরে পানির উচ্চতা বেড়ে যাবে এবং 1/3 পানি নিচে চলে যাবে। সাগর লবণাক্ত পানি গভীরভাবে ঢোকার কারণে নদ-নদী, খাল-বিল, ভূগর্ভের পানি লবণাক্ত হয়ে যাবে এবং যার ফলে এই লবণাক্ত হওয়ার ফলে কী হচ্ছে যে আমাদের মিঠা পানি বলতে কিছু থাকবে না। তোমরা হয়তো জানো না, সাতক্ষীরা সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের অনেক জেলায় চিংড়ি চাষের
জন্য নালা কেটে লবণাক্ত পানি ভূগর্ভস্থ আনা হয়, অর্থাৎ এ কারণে ওই এলাকায় ভূগর্ভের পানি মিঠা পানির অন্যান্য উৎসে লবণাক্ত হয়ে পড়েছে। ফলে খাওয়ার জন্য বা অন্যান্য কাজে ব্যবহৃত পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে ওই এলাকায় মিঠা পানির একটা একমাত্র উৎস হচ্ছে বৃষ্টির পানি। এমনকি দেখা গেছে যে প্রায় 10-15টি গ্রামে সবাই মিলে একটা পুকুর বৃষ্টির পানি ধরে রাখে, সারা বছর সে পানি পান করে। তোমরা জানো পুকুরের পানি কিন্তু পান করা অনেক সময় রিস্ক, কারণ কি অনেক জীবাণু পশু পানি মরে থাকতে পারে। একসময়কে দেখা যায় যে পানির আনার জন্য গৃহবধূকে অনেক সময় 7-8 কিলোমিটার দূরে যেতে হচ্ছে। বৈশ্বিক উষ্ণতার ফলে পানির উচ্চতা বেড়ে গেলে পুরো বাংলাদেশেই অবস্থা হতে পারে। ইতিমধ্যে বাংলাদেশের অনেক দেশের অংশ বিশেষ যেমন মালদ্বীপ, ভারত কিছু অংশ বৈশ্বিক উষ্ণতার ফলে সাগরের পানিতে উচ্চতা বেড়ে যাওয়ার ফলে পানির নিচে ডুবে গেছে এবং তার ওই অঞ্চলে দেশের পানিতে বড় একটা জলবায়ু শরণার্থীতে পরিণত হয়েছে। বাংলাদেশের নদীমাতৃক দেশ, এই দেখো যে কী হচ্ছে, বরফ গলে যাচ্ছে, এই প্রাণীগুলো কই যাবে? এটার কারণ কি? বৈশ্বিক উষ্ণায়ন। উষ্ণতার বৃষ্টিপাতের ধরন পাল্টেছে, নদীতে পানির প্রবাহ আরও গতিপথ সুদূর প্রসারী হচ্ছে। পানি কীভাবে দূষিত মোটামুটি সেটা জেনেছি, কিন্তু পানি প্রতিরোধ দূষণের জন্য কতগুলো প্রতিকার করার আমাদের প্রয়োজন সেগুলো আমরা এখন দেখব। পানি দূষণ প্রতিরোধ কী কী সেটা আমরা একটু নিচে দেখি। প্রথম হচ্ছে জলভূমি রক্ষা। আজকাল আমাদের জলভূমি ভরাট করে ঘরবাড়ি, আবাসন এলাকা, শপিং মল তৈরি করা হচ্ছে। তোমরা কি জানো নিচু জলভূমি পানি ধারণ করে ছাড়াও যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অর্থাৎ কি জলভূমি একদিকে পানি ধারণ করে বন্যা নিয়ন্ত্রণ করে, অন্যদিকে তেমনই ক্ষতিকর পদার্থ শোষণ করে ভূগর্ভে নদীতে বিশুদ্ধ পানি সঞ্চালন করে থাকে। বন্যপ্রাণীদের সাহায্য করে, বন্যপ্রাণীর কিন্তু ভূগর্ভে পানি সঞ্চালনের সাহায্যে করে এবং একই সাথে বন্যপ্রাণী আশ্রয়স্থল হিসেবে এই কাজগুলো করে। কিন্তু এগুলো ধ্বংস হলে স্বাভাবিকভাবেই নদী দূষণ বেড়ে যায়। জলবায়ু, ভূমি, বন্যপ্রাণী রক্ষা করার ব্যবস্থা নেওয়ার জন্য পানি দূষণ অনেকখানি কমে যাবে। এক্ষেত্রে নাগরিক সমাজও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন আমাদের দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, নানা শিক্ষা বৃক্ষরোপণ করে নানা রকমের সমুদ্রের তীরে পরিচ্ছন্ন কাজ করে থাকে, এই জনসচেতনমূলক কাজ করে থাকে। বৃষ্টির পানি নিয়ন্ত্রণ। শহরাঞ্চলে পানি দূষণের একটি বড় কারণ বৃষ্টির পানি নিয়ন্ত্রণ। তোমরা জানো যে শহরাঞ্চলে রাস্তাঘাট সহ বেশিরভাগ এলাকায় পাকা হওয়ার বৃষ্টির পানি এখন ভেতর দিয়ে ভূগর্ভে যেতে পারে না। ফলে বৃষ্টির পানির যাবতীয় ময়লা আবর্জনা, ক্ষতিকর পদার্থ নর্দমা, নালাদি, জলাশয় ইত্যাদি দূষিত হচ্ছে এবং এটা বন্ধ করা যায়। বাসার সাথে বৃষ্টির পানির কি সংগ্রহ সম্ভব? অবশ্যই এটি সম্ভব, কিন্তু সব সহজে না। এভাবে সংগ্রহ করা পানি আমরা বাগান, ফুলের টবে ব্যবহার করতে পারি। এমনকি কাপড় চোপড় ধোয়া, পায়খানা, শৌচ কাজেও আমরা ব্যবহার করতে পারি। এমনকি একদিকে যেমন পানি দূষণ বন্ধ, অন্যদিকে তেমনি পানি সরবরাহের উপর চাপও কম পড়বে। তোমরা অনেকেই জানো যে ঢাকা শহর ও গ্রীষ্মকালে অনেক এলাকাতে পানি প্রচণ্ড অভাবে থাকে, যার কারণে এলাকায় 3-4 দিন একটা পানি থাকে। কারণ কি? এই একটা কারণ। এই অবস্থায় পানি ধরে রেখে ব্যবহার করলে পানি পুরো সরবরাহ ব্যবস্থাপক ইতিবাচক ভূমিকা রাখবে। এক্ষেত্রে সরকার, সিটি কর্পোরেশনের নাগরিকদের আসলে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বাসাবাড়ি ছাড়াও অন্যান্য জায়গায় বৃষ্টির পানি দূষণ কীভাবে রোধ প্রতিরোধ হয় সেটাতে না আমরা কংক্রিটের বদলে যে কোনো ধরনের ছিদ্রযুক্ত পদার্থ ব্যবহার করতে পারি। অর্থাৎ কংক্রিটে তো পানি পরিবাহী না এবং পানি পরিবাহী হচ্ছে না, যার ফলে ওই পানিটা ভূগর্ভে জমা হতে পারে। গ্রাভেল এরকম একটি পদার্থ যা কংক্রিটের বদলে ব্যবহার করা যেতে পারে। আবার সম্ভব হলে বড় গর্ত বা খাল তৈরি করে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা যেতে পারে বড় বড় শহর এলাকায়। জনসচেতনতা বৃদ্ধি। তোমরা কি বুঝতে পেরেছো? শহর অঞ্চলে পানি দূষণের ক্ষতিকর বর্জ্যগুলোর বড় একটা অংশ আছে বাসাবাড়ি থেকে, অর্থাৎ অ্যারোসল, পেইন্টস, পরিষ্কারক, কীটনাশক, নানা ক্ষতিকারক পদার্থ অহরহ ব্যবহার এবং আমাদের অবিবেচকের মতো খালি কৌটা যেখানে ফেলে দিই এবং রেখে দিই, কিন্তু এক পর্যায়ে এসে দেখি পানি দূষণ হয়েছে। এগুলো এভাবে না ফেলে আমরা যদি যথাযথ নির্দিষ্ট জায়গায় ফেলি তাহলে কি হচ্ছে? তাহলে কিন্তু পানি দূষণ কমে যাবে। এসব পদ্ধতিতে দূষণ কমানো, জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। এই জন্য রেডিও, টেলিভিশন, শিক্ষামূলক অনুষ্ঠান, সতর্কবার্তা ইত্যাদি করাবে। এমনকি তোমরা স্কুল কলেজের পানির প্রয়োজনীয়তা, অপ্রতুলতা, শোষণপত্র ইত্যাদি পোস্টার থাকবে এবং ইউরোপ, আমেরিকার মতো উন্নত দেশগুলো জনসচেতনতা বৃদ্ধির জন্য সরকারিভাবে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়। শিল্প কারখানা সৃষ্ট বর্জ্যপানি নদীর দূষণের কারণ হচ্ছে একটি। দূষণের প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হচ্ছে সৃষ্ট বর্জ্যপানি পরিশোধন এবং নদীতে ফেলা। এই পরিশোধন কাজের জন্য দরকার হচ্ছে বর্জ্য পরিশোধন ব্যবস্থা বা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, ইটিপি। ইটিপি কীভাবে তৈরি হয় সেটা নির্ভর করে বর্জ্যমেতে কী ধরনের ক্ষতিকর পদার্থ খরচ করে। যেহেতু এক ধরনের শিল্প কারখানায় এক ধরনের বর্জ্যপানি তৈরি হয়, যার ফলে ইটিপি দিয়ে বিভিন্ন বর্জ্য সম্ভব নয়। তাই এক ধরনের শিল্প কারখানায় একটি শিল্প অঞ্চল গড়ে তুলে সেটিকে বর্জ্যপানি এবং বড় বড় ইপিডিতে পরিশোধন করা প্রয়োজন। পাশাপাশি কি কৃষি জমি থেকে যদি আমরা মাটি এর ক্ষয়জনিত দূষণ প্রতিরোধ দেখি যে একটি কৃষি জমিতে বছর পর বছর ধীরে ধীরে উর্বরতা নষ্ট হচ্ছে, উর্বরতা নষ্ট হলে কি মাটির ক্ষয় বেড়ে যাচ্ছে এবং এই জৈব সার উর্বরতা বাড়ায় এবং তাহলে কি ক্ষয়রোধ করতে পারে। তোমরা কীভাবে সম্ভব? মাটিতে জৈব সার থেকে আসা জৈব পদার্থ বেশি থাকে বলে বৃষ্টির পানি ধরে রাখা সম্ভব সাহায্য করে থাকে। ফলে বৃষ্টির সহজেই প্রবাহিত হয়ে না যায় না বা মাটির কণা সহজেই যেন বাতাসে উড়ে না গিয়ে নদী দূষিত না করে। এতে মাটির কণা ছাড়া অন্যান্য ক্ষতিকারক যেমন কীটনাশক, নাইট্রোজেন, ফসফরাস এগুলো যাবে এবং পাশাপাশি আবাদি জমির চারপাশে পুকুর খনন করে পানি দূষণ প্রতিরোধ হয়। তোমরা কি জানো যে ক্ষেত থেকে ফসল কাটার পর ফসল অবশিষ্ট অংশ জমিতে রেখে যায়, যেগুলো আসলে পানি শোষণ করে এবং ফসলের ধরন পরিবর্তন করে, কারণ ওইটা থেকে একটা আলাদা ধরনের পানি দূষণ হয়ে থাকে যে খ্যার বলি যেটাকে আমরা।
আমাদের দেশে বা এখনও কৃষিপ্রধান দেশ, তাই কৃষির উন্নয়ন ছাড়াও উন্নয়ন অসম্ভব। আর এই সব কাজে কৃষিকাজ শেষের জন্য আমাদের কোনোভাবেই উন্নয়ন সম্ভব নয়। ঘরবাড়ি পানি ছাড়া আমাদের কোনো কিছুই সব অসম্ভব। তাই আমাদের শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু পানি, তাই শিল্প কারণে ব্যবহারে পানির ব্যবস্থা রাখতেই হবে। এবার সর্বশেষ যদি আসি যে পানি ব্যবহারের উৎস বিভিন্ন কোথা থেকে কি, বাংলাদেশের যে সকল পানি উৎস রয়েছে নদ নদী খালবিল হাওর হ্রদ ইত্যাদি, সেগুলো হচ্ছে কোনো কোনো হুমকির মধ্যে রয়েছে। হ্যাঁ, আমাদের পানির উৎসগুলো নিশ্চিতভাবে বেশ কয়েকটি হুমকির মুখে রয়েছে। প্রথমে বলা যায় জলবায়ুজনিত হুমকির কথা। আমরা ইতিমধ্যে বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ুর পরিবর্তনের আমাদের দেশে যে পানির একটা উচ্চ হুমকির মাঝে পড়তে পারে সেটা আমরা আলোচনা করেছি এবং এই সমস্যা আলোচনা করা যাক। প্রথমত কি, বাংলাদেশের ভৌগোলিক কারণে বন্যজনিত একটি দেশ এবং বাংলাদেশের প্রায় প্রতিটি নদ নদীর খরস্রোতা, যার ফলে নদী ভাঙ্গন হচ্ছে। অর্থাৎ এই স্রোতের কারণেই কিন্তু নদী ভাঙ্গন হচ্ছে। নদী ভাঙ্গনের ফলে সৃষ্ট নদী কোথায় কি বলতে পারো? এই মাটি পানির স্রোতে মিশে যায় এবং এক পর্যায়ে নদীর তলায় জমা হতে থাকে এবং ধীরে ধীরে এটা ভরাট হয়ে যায়। এর ফলে আসলে একদিকে নদী যেমন গতিপথ পাল্টে যায়, অন্যদিকে আসলে কি শুকিয়ে যেতে থাকে, অন্যদিকে মরে যায়। তোমরা কি জানো আমাদের দেশের অনেক নদী ইতিমধ্যে মরে গিয়েছে? করতা, বিরিয়ানা, শাখা, বরাকি সব নদী এখন মরা নদী। এমন এক সময় খরস্রোতা পদ্মা নদীর অবস্থা এখন সংকটাপন্ন। পদ্মা নদীর নির্মিত পাকশি ব্রিজে নিচে গরুর গাড়ি চলার দৃশ্য তোমরা অনেকেই দেখে থাকবে। এর কারণ হলো নদী ভরাট হয়ে যাওয়া, নদীতে শুকিয়ে যাওয়া, পানি সম্পদ বিলুপ্ত হওয়া। নদী দখল, আজকাল আমরা নদী দখল হতে দেখি নদী স্থাপনা আবাসিক এলাকা পর্যন্ত গড়ে তোলা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, নদী তার গতিপথ সরু হয়ে যাচ্ছে এবং পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, যার ফলে কি একটি ভারী বর্ষণ হলে নদী বন্যা হচ্ছে এবং বুড়িগঙ্গা, শীতলক্ষা সহ বেশ কয়েকটি নদী এভাবে দখল হয়ে যাওয়ার ফলে এই যে প্রায় মরতে বসেছে এবং এর কারণে আসলে চলতে থাকলে অদূরে ভবিষ্যতে এগুলো মরা নদীতে পরিণত হবে। পাশাপাশি কি নদীতে বন্যা নিয়ন্ত্রণ করা বা বাঁধ নির্মাণ, তোমরা কি অনুমান করতে পারো যে বন্যা নিয়ন্ত্রণ বা বাঁধ নির্মাণ পানি সম্পদের জন্য একটা হুমকি হতে পারে? হ্যাঁ, আসলেই ঠিক। কিন্তু আমরা দেখি পদ্মা, যমুনা সহ বেশ কয়েকটা নদীতে বন্যা নিয়ন্ত্রণে বাঁধ দেওয়ার ফলে এখানে শাখা নদীগুলো পানির প্রবাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং মনোজ, বড়াল, কুমার নদ ইত্যাদি আসলে শুকিয়ে মরে যাচ্ছে। এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে মরিচরা, হামকুড়া, হরিহর নদীও নিয়ন্ত্রণ বাঁধের জন্য মরে গেছে। কাজেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আমাদের পানি সম্পদের জন্য মারাত্মক হুমকি। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, তোমরা কি জানো যে শুধু ঢাকা শহরে দৈহিক কি কঠিন বর্জ্য শক্তি উৎপন্ন হচ্ছে? এর পরিমাণ দৈহিক প্রায় 500 মেট্রিক টন এবং মাত্র অর্ধেক পরিমাণ ঢাকা সিটি কর্পোরেশন সংগ্রহ করে ব্যবস্থাপনা আওতায় এসে এবং বাকি অর্ধেক নর্দমা নালা দিয়ে অন্যান্য উপায়ে আমাদের নদীতে গিয়ে পড়ে থাকে। এছাড়া ঢাকার আশেপাশের বেশ কয়েকটি শিল্প কারখানা অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা হয়। এর পরিণাম কি? নদীতে এসব বর্জ্য ভরে উঠেছে, নদীর পানি বিষাক্ত হয়ে পড়েছে। এই অবস্থা চলতে থাকলে শীঘ্রই বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু নদীতে মরে যাবে। বাংলাদেশ চট্টগ্রাম শহরের আশেপাশে নদীগুলো একই অবস্থা। গতিপথ, পানির গতিপথ পরিবর্তন। 1975 সালে ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণে গঙ্গার গতিপথ পরিবর্তন হয়েছে। এই যে ফারাক্কা বাঁধের কারণে কিন্তু আমাদের দেশে প্রতি বছর বন্যা হচ্ছে এবং এটা কিন্তু এই যে কাজটা করতেছে এটাই কাজ। 1977 সালে গঙ্গার পানি বন্টনের দিন ভারত বাংলাদেশের একটা চুক্তি হয়, যে এই যে ভারত বাংলাদেশের যে চুক্তিটা, এটা কী হচ্ছে, গঙ্গার পানি বন্টন। এটা হচ্ছে একটা খুবই মানে লং টার্ম একটা চুক্তি। পাশাপাশি হচ্ছে গঙ্গার পানির এই গতিপথ পরিবর্তনের কারণেই উত্তরাঞ্চলের নদী পানি শূন্য হয়ে পড়েছে এবং গতিপথগুলোর কারণে আসলে এই শুধু তাই নয়, ফারাক্কা বাঁধ দিয়ে ভারতের কাঙ্ক্ষিত, অর্থাৎ যে ভারতের কাঙ্ক্ষিত যে জিনিসপত্রগুলো আছে নানা রকমের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন আছে। এবং পাশাপাশি অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো কি, সেটা যদি আমরা দেখি যে এছাড়া ভারত ব্রহ্মপুত্র নদী গতিপথ পরিবর্তন করে শিলিগুড়ি করিডোর পশ্চিম অঞ্চল নেওয়ার ইত্যাদি পাশাপাশি পরিকল্পনা করেছে। বাস্তবিকতার ক্ষেত্রে বাংলাদেশের 300 বর্গ কিলোমিটার হাওর এলাকা সহ পুরো দক্ষিণাঞ্চল পানির সম্পদের বিপর্যয়ে নেমে আসবে। সম্প্রতি ভারতের টিপাই মুখে বাঁধ নির্মাণের যে একটা কথাবার্তা পরিকল্পনা গ্রহণ করেছে তা ভারতের পূর্বাঞ্চলে বিশাল একটা পানি শূন্য হয়ে যেতে পারে। অতএব এর ফলে পানির গতিপথ পরিবর্তন পরিবেশের জন্য ভয়াবহ হুমকি। পানির একটি মৌলিক অধিকার কি? পানি প্রাকৃতিক একটি দান এবং যা প্রায় সবারই আসলে অপরিহার্য। সৃষ্টির আদিকাল থেকে মানুষ খাওয়া দাওয়া, রান্না সহ নানান কাজে আমাদের পানি ব্যবহার করে আসছে এবং পানির 5টি মৌলিক অধিকার হল খাদ্য, মানুষের 5টি মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। প্রত্যেকটির উপরে আসলে পানি নির্ভরশীল। খাদ্য, পানি লাগবে। বস্ত্র তৈরিতে পানি লাগবে। বাসস্থান, পানি লাগবে। নাহলে গাছ, তুমি বাসন তৈরি করবে, গাছের জন্য পানি নেবে, গাছ হবে কইতে। শিক্ষা, পানি লাগবে। কাগজ তৈরি করবা কইতে। চিকিৎসা, পানি লাগবে। ওষুধ তৈরি করবে কী দিয়ে? তাই পানি হচ্ছে মৌলিক উপাদান। যেহেতু প্রাকৃতিক সম্পদ কোনো দেশ জাতি নির্দিষ্ট সৃষ্টি করেনি, তাই পানি প্রতিটি ফুলার ওপর পৃথিবীর প্রতিটি মানুষের অধিকার রয়েছে। কাজে আমরা যখন পানি ব্যবহার করি তখন মনে রাখতে হবে যে আমরা পৃথিবীর সকল মানুষের একটি সম্পদ ভোগ করছি। কোনো মতো অপচয় করা উচিত না। অপচয় হলে অন্যের অধিকার খর্ব হবে। এটাই আসলে এই জিনিসটা মানুষের ভিতর তৈরি করতে হবে। আমরা সবাই জানি যে আমাদের বিশাল একটি প্রাণী সম্পদ রয়েছে এবং সত্যিকারের অর্থে ব্যবহারযোগ্য প্রাণী সম্পদের পরিমাণ খুবই সীমিত। এই অবস্থায় আমরা যদি পানির উৎস সংক্রান্ত সজাগ না হই তাহলে আমাদের
এক সময় হয়তো ভয়াবহ পরিণাম দেখা দেবে। উন্নয়ন কাজে সেটি শিল্পকলা, রাস্তাঘাট, ঘরবাড়ি, নগরায়ণ যাই হোক সব কিছুতেই পানির প্রয়োজন রয়েছে। আবার সকল উন্নয়নের কাজে আমাদের পানির হুমকির মুখে পড়ে, তাহলে প্রকৃতপক্ষে সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডই হয়ে যাবে। কাজেই সেখানে শিল্প কারখানা, নগরায়ণ না হলে শিল্প সেগুলো কোনো না কোনোভাবে উৎসগুলো ক্ষতিগ্রস্ত না হয়। পাশাপাশি যদি দেখি যে পানি প্রবাহ সর্বজনীন আন্তর্জাতিক নিয়ম নীতি, প্রথমত যে দেখি, তোমরা কি জানো পৃথিবীর সব সাগর একটি করে আরেকটি সংযোগ আছে? হ্যাঁ, আমাদের মহাসাগর, উপসাগর প্রত্যেকটি প্রণালী দিয়ে সংযুক্ত আছে, আমরা জানি। কালকে দেখলাম যে ইরান হরমুজ প্রণালী করেছে, হরমুজ প্রণালী। তো এই হরমুজ প্রণালী করে কী হচ্ছে যে একটার সাথে একটা যে কানেকশন, এটা আলাদা হচ্ছে, যার ফলে কি তাদের একটা রুট ঘুরে আসতে হচ্ছে, এবং এর ফলে কি অনেকটা টাইম যাচ্ছে, এবং অনেকটা টাইম অনেক সময় আছে যে এইটার ফলে কি সব কিছু তেলের দাম বেড়ে যাচ্ছে, একটি আরেকটি সংযুক্ত। আবার পাহাড়ি ঝর্ণা থেকে সৃষ্টি করে নদী একেবারে সাগরে গিয়ে পড়ে। একটি নদী সাগর যেখানে থাকুক না কেন, যে দেশের একটি উৎপত্তি হোক না কেন, সেখানে গিয়ে প্রবাহিত হোক না কেন, সেগুলো সারা পৃথিবীর সম্পদ। এই অর্থ, পৃথিবীর সম্পদ, নানা রকম সর্বজনীন ইত্যাদি আমাদের কাজ করে, তার জাতিগোষ্ঠী, দেশ, মহাদেশের সম্পদ নয়, এটি সবার সম্পদ। পৃথিবীর দেশের মানুষের রেশারেশি উন্নয়ন শেষ হয়ে যায়। ট্রাম্পকে এই জিনিসগুলো সব বোঝানো উচিত। মহিংস মনোভাবের কারণে প্রাণী সম্পদের সর্বজনীন অনেক সময় মনে হচ্ছে, তবে জাতিসংঘ 1997 সালে বিভিন্ন দেশের সাথে আসলে প্রবাহিত নদীগুলোর মধ্যে পানি বন্টন আন্তর্জাতিক সমঝোতা চুক্তি তৈরি করেন। চুক্তিতে এখন পর্যন্ত কার্যকর হয়নি। এগুলো পানি সংক্রান্ত আন্তর্জাতিক থেকে গৃহীত পদগুলো নিচে দেওয়া হলো। প্রথম হচ্ছে রামসার কনভেনশন। 1971 সালে 2 ফেব্রুয়ারি ইরানের রামসার ইউনেস্কোর উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া হয় জলভূমি সংক্রান্ত সিদ্ধান্তগুলো হচ্ছে রামসার কনভেনশন। বাংলাদেশ 1973 সালে এই সমঝোতা চুক্তিতে সম্মতি জ্ঞাপন স্বাক্ষর করে। পরবর্তীতে সময় 1982 এবং 1987 সালে রামসার কনভেনশন চুক্তিতে পরিমার্জন করা হয়। আন্তর্জাতিক নদী কনভেনশন, ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশন, আইন সমিতি আছে ইন্টারন্যাশনাল ল অ্যাসোসিয়েশন 1966 সালে হেলসিকিতে অনুষ্ঠিত তাদের 52তম অনুষ্ঠিত সম্মেলনে আন্তর্জাতিক নদীগুলোর পানি ব্যবহারের সম্পর্কে একটি কমিটি রিপোর্ট করে, এবং হেলসিকিতে তার সিঙ্কি নিয়ম নামে পরিচিত। পরবর্তীতে জাতিসংঘ আন্তর্জাতিক আইন কমিশন আন্তর্জাতিক পানির চূড়ান্ত তৈরি করা থেকে 1997 থেকে 1921 মে জাতিসংঘ সাধারণ কমিশন কনভেনশন হিসেবে গ্রহণ করা হয়, এবং এই কনভেনশন অনুযায়ী অধিক দেশের সাথে মধ্যে প্রবাহিত হতে থাকে, এবং একতরফাভাবে ব্যবহার করতে না পারে এই রীতিগুলো অনুযায়ী দেশের ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত নিজ নিজ দায় দেশের মধ্যে প্রবাহিত হতে অংশের হিসেবে কাজ করবে, এবং এরই মাধ্যমে আসলে পানি প্রবাহ করবে। আমরা কি পৃথিবীর বিভিন্ন দেশকে এই নিয়মগুলো মেনে চলতে দেখেছি? এরই মাধ্যমে আসলে এই অধ্যায়টা সমাপ্ত হলো। অর্থাৎ খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল, এবং খুবই একটা বড় অধ্যায়, আমরা খুব বিস্তারিতভাবে পড়েছি। কিন্তু মূল কথা হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে আমরা এই যে জিনিসগুলো করলাম, এটা কি আসলে আমরা পারলাম কি না, বা আমাদেরকে অন্যান্য ক্ষেত্রে কি ব্যবহার হয়েছে কিনা, এটাই মূল কথা। তো ক্লাসটা একটু লং হতে পারে, সেটা কোনো সমস্যা নেই। তোমরা এটা যদি পরীক্ষার আগের দিন করো, আমি বলবো একদম কমপ্লিট প্রিপারেশন হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, পাশাপাশি বেল আইকন অন করে দেবো। অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যুক্ত হতে পারো, বিভিন্ন গ্রুপগুলো খুলছি, ওইখানেও যুক্ত হতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।